যে আলোচনাগুলো হয়েছে সেই বিষয়ে কারো কোনো কিছু জানার বা মানে ক্লিয়ার করার কোনো ইয়ে আছে কিনা? এখন হচ্ছে আমাদের প্রথম দিনের অ্যাটেন্ডেন্স ছিল 18 জন, গতকালকে ছিল 13 জন, এখন হলো আমি সহ 9 জন। মনে হয় বাকিরা কোথায়, আমি আসলে এটা কনফিউশনে আছি। নাকি শুরু করব কি করব না এটাও আমি বুঝতেছি না। স্যার জয়েন করবে না সালাদ? বলতে পারবো না, এটা হচ্ছে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, আমি স্যারকে কল দিলাম, স্যার মানে বিজি আছে, তো আমরা আমাদের সেশনটা শুরু করে ফেলি। 11টা 15 যেহেতু বাজে, আমরা বেশি দেরি আর না করি। হ্যাঁ, শুরু করুন। প্রিয়াঙ্কার ফাইন হবে, 15 মিনিট লেট আসছে। আচ্ছা, স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে। যদি দেখতে না পান অবশ্যই আমাকে জানাবেন। যদি কথা শোনা না যায় তাও জানাবেন। যদি কথা বলতে না পারেন কিন্তু মেসেজ করে দিতে পারেন, আমি সেটাও দেখবো, সমস্যা নেই, হ্যান্ড রেজ করতে পারেন। আজকে আমাদের গত 2 দিনের আমার যে আলোচনার বিষয় ছিল সেটা হলো যে কোঅর্ডিনেট সিস্টেমটা কি, প্রজেকশন আমরা বলতে কি বুঝি এবং কী কী ধরনের প্রজেকশন ইউজ করা হয়। গতকালকে আমরা যেটা শিখছি সেটা হলো ড্যাটাম এবং ড্যাটামগুলো কি, আর প্রজেকশন সিস্টেমে কী ধরনের প্যারামিটার্স ইউজ করা হয় সেটা। আজকের সেশনটা যদিও শর্ট হওয়া উচিত, আমাদের আজকের সেশনটা হচ্ছে ট্রান্সফরমেশনের উপরে। বেসিক্যালি আমরা যে যত কিছু শিখলাম এই শিক্ষাটাকে ব্যবহার করার যে প্রসেস সেটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। তো আমাদের আউটলাইনটা আমরা সম্পর্কে জানি, কোঅর্ডিনেট প্যারামিটার সম্পর্কে জানছি। আজকে যেটা শিখবো ট্রান্সফরমেশন। আমাদের ট্রান্সফরমেশনটা কখন দরকার এটাকে আমাদের মাথায় রাখতে হবে। সবার আগে মাথায় রাখতে হবে আমাদের ট্রান্সফরমেশন করা উচিত কিনা বা কখন দরকার। সবার আগে মনে রাখতে হবে যে ট্রান্সফরমেশন যদি প্রয়োজন না পড়ে তাহলে না করাই ভালো। অর্থাৎ ট্রান্সফরমেশনটা না করাই ভালো, ইফ ইটস নট নেসেসারি। এটা কেন করা হয় যে যদি কখনো একাধিক ডাটা সেট থাকে, অর্থাৎ একাধিক যদি ডাটা থাকে যেটা হলো ডিফারেন্ট ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে আছে, তখন সেই কোঅর্ডিনেট সিস্টেমটাকে যে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে আনার জন্যে তখন এই কোঅর্ডিনেট সিস্টেমগুলোকে ডাটা সেটগুলোকে ট্রান্সফরমেশন করা হয়। আসলে ট্রান্সফরমেশনটা কিছুই না, ট্রান্সফরমেশন হলো একটা কোরিলেশন, ম্যাথামেটিক্যাল কোরিলেশন মেথড, যে এক কোঅর্ডিনেট সিস্টেমের যে ডেটা বা আছে বা যে প্যারামিটারসগুলো আছে সেই প্যারামিটার্সের অ্যাগেন্স্টে আমি সেগুলোকে আরেকটা প্যারামিটার্স বা ডেটামের মধ্যে নিয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের ট্রান্সফরমেশনটা অবশ্যই অ্যাকুরেটলি এবং কারেক্টলি করতে হবে। কারণ হচ্ছে যদি আমার প্যারামিটার্স কোথাও কোনো ভুল হয়, ইভেন যেগুলো আমরা সেমি মেজর অ্যাক্সিস বলি, সেমি মেজর অ্যাক্সিস বলি, কিংবা সেন্ট্রাল মেরিডিয়ানের কথা বলি, কিংবা আমরা অনেক সময় হচ্ছে ফলস সিস্টিং ফলস নটিংয়ের কথা বলি, স্কেলিংয়ের কথা বলি, যেটাই বলি না কেন, যখনই ট্রান্সফরমেশন করব তখন এই প্যারামিটার্সগুলো যাতে অ্যাকচুয়ালি থাকে সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আদারওয়াইজ যেটা হয় যে নর্মালি অনেক সময় কি যে আমাদের যদি কোনো রং কোঅর্ডিনেট সিস্টেম হয় তাহলে এমন একটা জায়গায় পড়ে যাবে যেখানে হলো হয়তো অ্যাকচুয়াল লোকেশন থেকে 100 মিটার 200 মিটার 300 মিটার দূরে সরে গেছে, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত। সো যখনই আমি ট্রান্সফরমেশনের কথা বলবো, প্রথমে হচ্ছে যেটা
আমাদের সবার আগে যেটা মনে রাখতে হবে যে ট্রান্সফরমেশনটা যদি প্রয়োজন না পড়ে না করা, অর্থাৎ যে কোঅর্ডিনেট সিস্টেমে আছে সেই কোঅর্ডিনেট সিস্টেমেই কাজটাকে এক্সিকিউট করা। কিন্তু আমরা তখনই এটাকে ট্রান্সফরমেশনের চিন্তা করব যখন হচ্ছে ডিফারেন্ট ডাটাবেস বা ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করা হচ্ছে, যেগুলোকে আমাকে মার্জ করতে হবে কিংবা যেগুলোকে আমাকে একসাথে কাজ করতে হবে, তখন আমার এই ট্রান্সফরমেশন সিস্টেমটা দরকার। একটু প্লিজ। হ্যালো স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। নিতু নিতু না না, নিতু আপু আসতে পারেনি, সাইফুল ভাই আসতে পারেনি, ওনারা ওই যে মিটিংয়ে ছিল, তো ওটা আসে নাই। আর আজকে সাইফুল ভাই আসছে, নিতু আপু এখনো আসে নাই। পুরোটা ঢুকলেই হবে আগে, প্রথম যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ঢুকলেই হবে। সরি, আমি আসলে স্যারের সাথে একটু কথা বলতেছিলাম। তো যেটা বলতেছিলাম যে আমাদের প্রয়োজন না পড়লে যাতে আমরা ট্রান্সফরমেশনটা না করি। আর প্রেজেন্টেশনের ক্ষেত্রে, ম্যাপিংয়ের ক্ষেত্রে যেটা অনেক সময় বলা হয় যে আপনার যে কোঅর্ডিনেট সিস্টেমেই থাকুক না কেন সেই কোঅর্ডিনেট সিস্টেমেই কিন্তু ম্যাপিং বা প্রেজেন্ট করা যায়, এটার জন্য স্পেসিফিক কোনো কোঅর্ডিনেট সিস্টেম লাগে না। আসলে ট্রান্সফরমেশনের জন্য আমরা কি কি কাজ করি, ট্রান্সফরমেশন যখন করা হয় তখন কি কি জিনিস করা হয়। আমি প্রথমে বলে নিয়েছি ট্রান্সফরমেশনটা হচ্ছে একটা পজিশন সিস্টেমের বা একটা ডেটাম সিস্টেমের সাথে আরেকটা পজিশন সিস্টেম বা ডেটাম সিস্টেমে নিয়ে যাও। তো এই নিয়ে যাওয়ার জন্য এই ম্যাথামেটিক্যাল মেথড ইউজ করা হয়, যেটা আমি ম্যানুয়ালি চাইলেও করতে পারি, কিন্তু আমরা ম্যানুয়ালি করি না, কারণ ম্যানুয়ালি একটা এক্সটেন্সিভ ওয়ার্ক। তো এখানে কি কি জিনিস করা হয়, সর্বপ্রথম এটাকে শিফট করা হয়, অর্থাৎ পার্টিকুলার একটা অরিজিন থেকে আরেকটা অরিজিন এটাকে নিয়ে যাওয়া হয়। এটা হলো প্রাইমারি শিফট। সরি, এটা হলো প্রথমে হচ্ছে শিফট। এরপরে অ্যালাইন কি বলে, অ্যালাইন হচ্ছে যে পয়েন্ট বা কোঅর্ডিনেট সিস্টেমগুলোকে পার্টিকুলার কোনো পয়েন্ট বা কোনো একটা কোঅর্ডিনেটে এটাকে অ্যালাইন করে দেওয়া হয়, অর্থাৎ অ্যালাইন বলতে যেটা বোঝা যাচ্ছে যে ওরিয়েন্টেশনটা ঠিক করা হয়। এরপরে এটাকে রোটেট করানো হয়, অর্থাৎ কখনো ঘোরানো হয়। আর কখন স্কেল বলতে যেটা বোঝায় সেটা হলো যে কখনো যদি কোনো জায়গায় আমার কোঅর্ডিনেট সিস্টেম এমন হয় যে লার্জার স্কেল ইউজ করতেছে, সেই স্কেল ইউজ করবে। তো এখানে স্কেল বলতে কখনো বড় বা কখনো ছোট করা হয়। এই সবগুলো মেথডকে একসাথে করে কিন্তু একটা ট্রান্সফরমেশন, যে আমরা যে ডেটাম ট্রান্সফরমেশনের কথা বলি বা জিওগ্রাফিক ট্রান্সফরমেশনের কথা বলি, এই ট্রান্সফরমেশনগুলো করা হয়। এখন এখানে খুব সিম্পল একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে যে আসলে ট্রান্সফরমেশনটা কি। আমরা যে কথাগুলো বলে আসলাম সেই কথাগুলো আমি একটা দেখতে পাচ্ছি যে আমার একটা সোর্স ড্রয়িং আছে যেখানে হয়তো 4টা বা 5টা পয়েন্ট আমি দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমি কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করতে যাচ্ছি, টার্গেট কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাচ্ছি, আপনি খেয়াল করে দেখবেন যে 4টা বা 5টা পয়েন্টের কি হচ্ছে, সর্বপ্রথমে এটার লোকেশন চেঞ্জ হচ্ছে, শিফট হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, এটা স্কেল হচ্ছে, আগে ছোট গ্রাফে ছিল এখন একটা বড় গ্রাফে নিছি, আগে ভার্টিক্যাল ছিল এখন একটা অ্যাঙ্গেলে চলে গেছে, রোটেট হয়ে গেছে, এবং এই অনুসারে সবগুলো জিনিস কিন্তু অ্যালাইন হয়ে যাবে। তো এই যে ট্রান্সফরমেশনে এই সবগুলো কাজই কিন্তু করা হয়ে থাকে। এখন আরেকটা প্রথমেই কিন্তু আমি একটা কথা বলে নিছি যে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের সোর্স কোঅর্ডিনেট সিস্টেমটা খুব ভালো করে জানা থাকতে হবে এবং আমার টার্গেট কোঅর্ডিনেট সিস্টেমটা খুব ভালো করে জানা থাকতে হবে। তা না হলে যেটা হয় যে অনেক সময় যে একই পজিশনে আমি যদি যেখানে হয়তো আমার অ্যাকচুয়াল পজিশনে আমি দেখতেছি ভালো পজিশনিং আছে, কিন্তু যখন আমি ট্রান্সফার করতেছি বা ট্রান্সফরমেশন করতেছি দেখা যাচ্ছে যে এর পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই পজিশনটা চেঞ্জ হওয়ার কথা না। হ্যাঁ, এরর যেগুলো থাকে সেগুলো উইদিন এ মিটার কিংবা হলো উইদিন 0.5 মিটার টু 2 মিটার বা 5 মিটার এটা হতে পারে, বাট এটা যদি মোর দেন 10 মিটার 20 মিটার কিংবা 100 মিটার হয় এটা অবশ্যই এরর। এবং এই এররগুলো যাতে না হয় আমাদের সবসময় মনে রাখতে হবে, এই এররগুলো যাতে না হয় তাহলে আমাদের মাথায় কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে ট্রান্সফরমেশন যখন আমি করব বা ট্রান্সফরমেশনের কথা যখন আমি বলবো তখন অবশ্যই আমাকে প্রপার ডেটামস এবং প্যারামিটার্স যে কোনোটা, অর্থাৎ সোর্স ডেটাম প্যারামিটারও আমাকে জানা থাকতে হবে, আমার টার্গেট ডেটাম এবং প্যারামিটারও জানা থাকতে হবে,
যদি আমি প্রপার ডেটা এবং প্যারামিটার আমার জানা থাকে তাহলে এই এররগুলো অনেকটাই মিনিমাইজ হবে। একেবারে কখনোই এররলেস হবে না, এটা মনে রাখতে হবে। ট্রান্সফরমেশন কিন্তু কখনোই এররলেস হবে না, কারণ প্রত্যেকটা প্রজেকশন সিস্টেমেরই কিছু না কিছু এরর আছে। আমরা প্রথম দিনই জেনেছি যে শেপ, ডিস্টেন্স, এরিয়া কিংবা হলো ওরিয়েন্ট, ডিরেকশন, এই সবগুলো হয়তো প্রত্যেকটা প্রজেকশন সিস্টেম একটা বা দুইটা বা তিনটাকে আপনার একটা বা দুইটাকে হচ্ছে ঠিক রাখতে পারে, বাকিগুলো কিন্তু ডিস্টর্ট হয়। তো এই ডিস্টর্শনের উপরে আমরা বলতে পারি যে এরর কখনোই এররলেস হবে না, কিন্তু আমরা এটাকে অ্যাকচুয়ালি মিনিমাইজ করতে পারি। ঠিক আছে, এটা গেল ট্রান্সফরমেশনের প্রথম। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি কখনো অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন চাই, যে গ্রাউন্ডের সার্ফেসে আমি যে ট্রান্সফরমেশন চাই, তাহলে আমার গ্রাউন্ডের কিছু পয়েন্ট ক্রিয়েট করতে হবে বা পয়েন্ট লোকেট করতে হবে, যেটা আমি গ্রাউন্ডে গিয়ে আইডেন্টিফাই করতে পারবো, যেটাকে বলা হয় জিও রেফারেন্সিং। এটাকে বলা হচ্ছে জিও রেফারেন্সিং। যে আমাদের মনে রাখতে হবে, যদি আমার কখনো আমার এররটা কমাইতে হবে, অ্যাকুরেসিটা বেশি লাগে, তাহলে আমরা সবসময় জিও রেফারেন্সিংটাকে প্রেফার করি। ট্রান্সফরমেশন বাই সফটওয়্যার কিংবা অন্য মেথডে করলেও যে যা হোক সমস্যা নাই, কিন্তু আমার কন্ট্রোল পয়েন্ট দিয়ে যদি আমি জিও রেফারেন্সিং করি, আমার অ্যাকুরেসিটা বেশি হবে, অর্থাৎ এররটা মিনিমাইজ হবে। থার্ড যেটা আমি এই কথাটা প্রথমে বলে নিচ্ছি যে sorry, এটাকে যে আমরা গ্লোবাল মেথড দিয়ে যেটা হচ্ছে আপনি পয়েন্ট সিলেক্ট করে দেন, ওইটার কথা বললেন এবার? না না না, জিও রেফারেন্সিংটা আলাদা জিনিস, জিও রেফারেন্সিংটা আলাদা জিনিস, আমি বলতেছি একটু পরে, আমি এক্সপ্লেন করবো জিও রেফারেন্সিং। আর ট্রান্সফরমেশনের যে ডেটা প্যারামিটার, এইটা হচ্ছে উপরেটা, যে আমি যখনই ট্রান্সফরমেশন করবো, আমি দেখাবো একটু পরে, যখন আমি ট্রান্সফরমেশন করব, কেন করব সেটা আমাদের জানা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কীভাবে করবো, এটা আমাদের জানা থাকতে হবে। যে কোনো ক্ষেত্রেই সোর্স, একটাকে বলে সোর্স কোঅর্ডিনেট সিস্টেম যার ডেটা এবং প্যারামিটার আছে, আর একটা হলো টার্গেট কোঅর্ডিনেট সিস্টেম যার ডেটা এবং প্যারামিটার আছে। এই দুটো ইনফরমেশন আমাকে অবশ্যই প্রপার এবং অ্যাকচুয়াল দিতে হবে। এখানে যদি ভুল হয়, আমার ট্রান্সফরমেশনটা ভুল হবে। আর জিও রেফারেন্সিংটা যেটা হচ্ছে, যদি আমি মনে করি যে না, আমার ঢাকা সিলেটের একটা জায়গায় হলো, আমি র্যান্ডম 4টা বা 5টা পয়েন্ট নিলাম, যেখানে আমি অ্যাকচুয়ালি ফিল্ডে গিয়ে তার যে কোঅর্ডিনেটটা সেটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আমার পুরো যে ম্যাপটা আছে বা পুরো যে সার্ভেটা আছে, সেটাকে ওই ম্যাপ অনুসারে আমি কি করলাম, ট্রান্সফার করলাম, আমি যেহেতু ওই কন্ট্রোল পয়েন্টগুলো জানি। ঠিক আছে, এটাকে বলে জিও রেফারেন্সিং। মনে রাখতে হবে, জিও রেফারেন্সিংটা কিন্তু বেশ অ্যাকুরেট একটা মেথড, কিন্তু এটার কাজটা মানে টাইমটা এবং কষ্টটা একটু বেশি। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে জিও রেফারেন্সিংটা হচ্ছে এরর কমানোর সবচেয়ে ভালো উপায়। থার্ড যেটা এই কথাটা আমি এর আগে অনেকবার বলছি, যে আমাদের যদি প্রয়োজন না পড়ে, তাহলে আমরা কখনোই কোনো ধরনের কোঅর্ডিনেট সিস্টেম ট্রান্সফরমেশন বা ট্রান্সফার করব না। হ্যাঁ, আমরা তখনই ট্রান্সফরমেশন বা ট্রান্সফারের কথা বলবো যখন একই কাজের জন্য ডিফারেন্ট ডাটা সেট বা ডিফারেন্ট ডাটার জন্য ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম আছে, তখনই শুধুমাত্র আমরা এটাকে ট্রান্সফরমেশনের কথা চিন্তা করব, কিংবা হচ্ছে এটাকে এক জায়গায় নিয়ে আসব। আমাদের মনে রাখতে হবে যে ট্রান্সফরমেশনটা কিন্তু প্রয়োজন না হলে করা উচিত না। অর্থাৎ আমার যে কোঅর্ডিনেট সিস্টেমে থাক, সেটা বিটিএমে থাক, বিইউটিএমে থাক, গুলশান 3.0-তে থাক, কিংবা ইউটিএমে থাক, আমি যদি কোনো কাজ যে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে পুরো কাজ করি, তাহলে সেই কোঅর্ডিনেট সিস্টেমেই আমার করা উচিত, এটাকে কিন্তু ট্রান্সফার করা উচিত না। ট্রান্সফরমেশন যে আমরা কথাটা বলতেছি, ট্রান্সফরমেশনটা করা উচিত না, কারণ আমরা অলরেডি জেনে আসছি যে যদি আমার প্যারামিটারের কোনো একটু ভুল হয়, আমার ট্রান্সফরমেশনের জন্য 100 মিটার 200 মিটার ডিফারেন্স হয়ে যায়, যেটা আমার ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। এখন আমরা যে ট্রান্সফরমেশন কথাটা বলতেছি, ট্রান্সফরমেশনের জন্য আমার তিনটা জিনিস বেসিক লাগবে। তিনটা জিনিস, বেসিক্যালি দুটো জিনিসই লাগবে, কিন্তু এর মাঝখানে হচ্ছে আরও কিছু জিনিস। প্রথমে হচ্ছে কারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম। কারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম বলতে সোর্স কোঅর্ডিনেট সিস্টেম বোঝাচ্ছে, যে অর্থাৎ আমি যে ডাটাটাকে ট্রান্সফার করব, সেই ডাটাটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে, কোন প্যারামিটারে আছে, এটা আমাকে জানা থাকতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি তো জয়েন করেন নাই তো? আপনি মেইলে ওই যে লিঙ্কটা ক্লিক করেন স্যার, মেইলটা ক্লিক করলে আপনার হলো ওখানে জয়েন করতে পারবেন আর কি। তো যেটা আমি বলতেছিলাম, সরি,
এটা যে প্রথমে তো হচ্ছে আমি ট্রান্সফার যখন বলবো, ট্রান্সফার যখন করার প্রয়োজনই পড়বে যে না আমি ট্রান্সফার করতেই হবে, আদারওয়াইজ আমার কোনো অপশন নাই এখানে। তো আমাকে যদি ট্রান্সফার করতে হয় তাহলে আমার সবার আগে জানতে হবে যে আমার কারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমটা কি। আমাদের কারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের ভিতরে কিন্তু আমি যে প্যারামিটারগুলো গতদিন দেখাইছি সেই প্যারামিটারগুলো আমাদের মনে রাখতে হবে যে এটার ফলস স্ট্রিং কি, ফলস নটিং কি, এটার সেন্ট্রাল মেরিডিয়ান কি, এটার ইউনিটটা কি। ইউনিটটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না, কিন্তু আমাদের ইউনিটটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের মোস্ট অফ দ্য কেস আমরা যে প্যারামিটারগুলো ইউজ করতেছি ম্যাক্সিমাম মিটারে, তারপরও আমাদের মনে রাখতে হবে যে ইউনিটটাও একটু খেয়াল করতে হবে যাতে এটা মিটারেই থাকে, অন্য কোনো ইউনিটে না থাকে। এরপরে হচ্ছে যে আমার এই যে ডেটা প্যারামিটারের কথা বললাম, যে বেসিক্যালি যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম যখন আমি বলবো সেটার ডেটা এবং প্যারামিটারগুলো আমাকে ডিফাইন করে দিতে হবে। যদি আরবিটারিও হয় তাহলে আরবিটারি ডেটা এবং প্যারামিটারটা আমাকে ডিফাইন করে দিতে হবে। আর থার্ড যেটা হলো আমার টার্গেট কোঅর্ডিনেট সিস্টেমটা কি হবে, সেটা হলো আমি ইউটিএম থেকে বিটিএমে নেব না বিটিএম থেকে ইউটিএমে নেব, যেটাই নিই না কেন এই টার্গেট কোঅর্ডিনেট সিস্টেম এবং প্রত্যেকটা কোঅর্ডিনেট সিস্টেমের ডেটা এবং প্যারামিটার আমার জানা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি ট্রান্সফরমেশনটা করতে পারবো না। এই পর্যন্ত সবাই বোঝা গেছে? শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। তো এখন আমি ট্রান্সফরমেশনগুলো কিভাবে করতে পারি আমি প্রথমে বলে নিচ্ছি। আমি কিন্তু ট্রান্সফরমেশন ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি বলতে আমি নিজে ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস করে করতে পারি, বাট এটা অনেক এক্সটেন্সিভ ওয়ার্ক এবং অনেক নলেজ লাগে। আমাদের এত নলেজ বা এক্সটেন্সিভ টাইমও নাই, সময় নেই বা ইয়াও নাই। তো আমরা কিছু সফটওয়্যার এখানে ইউজ করতে পারি যে সফটওয়্যারগুলো দিয়ে ট্রান্সফরমেশনগুলো করা হয়। তো নোন সফটওয়্যারের ভিতরে সবার প্রথমে আসে ArcGIS, যেটা আমরা সবাই জানি যে ArcGIS দিয়ে আমরা কীভাবে সফটওয়্যার ArcGIS দিয়ে আমরা কোঅর্ডিনেটটাকে ট্রান্সফার করতে পারি, অর্থাৎ আমাকে সোর্স কোঅর্ডিনেট থেকে আমি টার্গেট কোঅর্ডিনেট সিস্টেমে চেঞ্জ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে গ্লোবাল ম্যাপার বলে আমি পার্সোনালি যেটা ইউজ করি, গ্লোবাল ম্যাপার বলে একটা সফটওয়্যার যেটা খুবই ইজি টু ইউজ। এটাও কিন্তু হচ্ছে ট্রান্সফরমেশন ইউজ করা যায়। আর্ট টুল বলে, এই আর্ট টুলগুলো হচ্ছে ছোট ছোট সফটওয়্যার যেটা অটোক্যাডের সাথে বা অন্য কোনো সফটওয়্যারের সাথে এগুলো অ্যাটাচ থাকে। আমি একটা দেখাবো যে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্যাডাট। তো এরকম আর্ট টুলস আছে অনেকগুলো, যে আর্ট টুলসগুলো অটোক্যাডের সাথে লিঙ্ক করা বা হচ্ছে অন্য কোনো গ্রাফিক সফটওয়্যারের সাথে বা অন্য কোনো সফটওয়্যারের সাথে লিঙ্ক করা থাকে। কখনো এরা সম্পূর্ণ নতুন একটা সফটওয়্যারই হয় যেটা হচ্ছে সম্পূর্ণ নতুনভাবে ইনস্টল করে নতুনভাবে চালাইতে হয়। তো এই আর্ট টুলগুলো দিয়ে কিন্তু আমরা এই ট্রান্সফরমেশনগুলো করতে পারি। QGIS বলে একটা অনলাইন বেস সফটওয়্যার আছে যেটা ডাউনলোড করতে হয় না, অনলাইনে কাজ করা যায়, সেটা হলো QGIS। এই QGISও কিন্তু এই ট্রান্সফরমেশনের জন্য ইউজ করা যেতে পারে, কিংবা এনি আদার সফটওয়্যার যেটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে ডিল করে, প্যারামিটারসগুলো ডিল নিয়ে করে বা ডেটাগুলো নিয়ে ডিল করে, যে কোনোটাই দিয়েই কিন্তু আমি এই ট্রান্সফরমেশনটাকে করতে পারবো। এই পর্যন্ত আমাদের সবার মোটামুটি জানা হয়ে গেছে না? বা এই পর্যন্ত তার কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, বুঝতে পারি। তো বেসিক্যালি আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এতক্ষণ যা বললাম যে আমার ট্রান্সফরমেশন সিস্টেমের জন্য কি কি জিনিস লাগে, তাই না? এখন আমি প্রথমে বলে নিছি যে আমার যদি প্রয়োজন না পড়ে আমি কিন্তু ট্রান্সফরমেশন করব না, কিন্তু যদি কখনো প্রয়োজন পড়ে যে আমার ট্রান্সফরমেশন করতে হবে তাহলে আমি কিন্তু ট্রান্সফরমেশন করব। আমার অটোক্যাড ফাইলটা দেখা যাচ্ছে? সবাই একটু রেসপন্স করেন। অটোক্যাড ফাইলটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আমার অটোক্যাডে কিন্তু দুইটা ফাইল আছে, দুইটা কি দেখা যাচ্ছে না একটা দেখা যাচ্ছে? মানে ড্রয়িংটাকে চেঞ্জ করলে দেখা যাচ্ছে, সমস্যা নেই। চেঞ্জ করে দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে। বেসিক্যালি এখানে একই লোকেশন, অর্থাৎ আমাদের এখানে এটাকে বলা হচ্ছে আব্দুল মাখুন চত্বর, যেটা হচ্ছে ঢাকা সিলেট রোডের উপরে পড়ে, যেটা হচ্ছে ঢাকা সিলেট রোড এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া রোডের কানেকশন পয়েন্ট। আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হাইওয়ে আছে এবং ঢাকা যে সিলেট আছে, সে ঢাকা সিলেটের কানেকশন পয়েন্ট হচ্ছে এইখানে। তো আমাদের একটা জিনিস হচ্ছে কি, যে আমি যদি ভৈরব পার হয়ে আসি, আমি যদি দেখি যে ভৈরব থেকে আসি, ভৈরব থেকে সরাইল পর্যন্ত আমার এখানে একটা সার্ভে আছে। আর আরেকটা হলো যে ব্রাহ্মণবাড়িয়া থেকে
জাস্ট ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইল পর্যন্ত একটা সার্ভে এখানে আছে। তো বেসিক্যালি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু সেম পয়েন্ট হওয়া উচিত, তাই না? আমি কি বোঝাতে পারছি? জি হ্যাঁ হ্যাঁ তার মানে এটা কি হওয়া উচিত যে আমি যদি এই সার্ভেটাকে ধরে বা যে কোনো ওই সার্ভেটাকে ধরে যদি এখানে নিয়ে আসি, অর্থাৎ আমি এই সার্ভেটাকে যদি এর উপরে ফেলি, তাহলে এখানে যে সরেল জায়গাটা আছে সেই জায়গাতে এটা পড়ার কথা, তাই না? এটা তো সেম লোকেশন, তাই তো? পড়ছে? আচ্ছা, যদিও এখানে দেখা যাচ্ছে না, দেখতে একটু কষ্ট হচ্ছে, খেয়াল করে দেখেন। কই কই পড়ছে দুইটা একটু সার্কেল দিয়ে দেখ কই কই। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি যে আমি যেটা কপি করে নিয়ে আসলাম, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইলে যে সার্ভেটা নিয়ে আসলাম সেটা হলো আমার এই জায়গাটাতে, খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? খেয়াল করেন। আর আমি সার্কেলটা যদি একটু বড় করি, আচ্ছা একটু পরে করতেছি। যেটা আমার হচ্ছে সরাইল থেকে ব্রাহ্মণবাড়িয়া যে সার্ভেটা আসছে সেটা হচ্ছে এই জায়গায়, আর যেটা আমার হলো ব্রাহ্মণবাড়ি থেকে সরাইল নিয়ে আসছি সেটা হলো এই জায়গায়। খেয়াল করে দেখছেন, একটা হলো নিচে আরেকটা হলো কিন্তু উপরে, যদিও ছোট ছোট দেখাচ্ছে। খেয়াল করেন, এটা হলো আমাদের ভৈরব থেকে আব্দুল মাকুন চত্বর পর্যন্ত যে সার্ভেটা সেটা, আর এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইল পর্যন্ত যে সার্ভেটা আসছে সেটা। অর্থাৎ এই যে এখানে চলে আসছে, সো আমি তার সাথে একটু কথা বলতেছিলাম, এই জন্য আমি খুবই দুঃখিত। তো আমি এখানে বেসিক যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো যে আমার যদি কখনো এরকম হয় যে আমার এরকম কেস হয় যে না আমার একই জায়গায় একই সার্ভে কিন্তু দুই লোকেশনে পড়ে গেছে বা দুই কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করা হয়েছে, তখনই শুধুমাত্র আমাদের কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম বা হচ্ছে ট্রান্সফরমেশনটাকে চিন্তা করা উচিত। এখন আমার আরেকটা যেটা প্রশ্ন হলো সেটা হলো যে আমি এখান থেকে দেখতেছি যে এটার লোকেশন অলমোস্ট ওকে আছে, আবার এখানেও দেখতেছি এটার লোকেশন অলমোস্ট ওকে আছে, একটু ভেরিয়েশন, এটা অন দ্য ফিল্ড যেটা জিরো ফরেস্টিং স্যার এটাকে একুরেসি নিয়ে আসা যাবে না, বা হচ্ছে যখন ফিল্ডে কাজ করছে তখন চেক না করলে এটা এখন কারেকশন করা যাবে না। বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যেটা দুটাই, তার মানে কি দুটা হচ্ছে দুই কোঅর্ডিনেট সিস্টেমে আছে, তাই না? এটার মূল বোঝার মূল উদ্দেশ্য হচ্ছে, বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া রোডের যে সার্ভে করা হয়েছে বা যে কাজটা করা হয়েছে সেটার যে কোঅর্ডিনেট সিস্টেম আর আমাদের যে ঢাকা সিলেট অর্থাৎ আমার যে আশুগঞ্জ থেকে সরাইলের যে সার্ভেটা করেছে তার কোঅর্ডিনেট সিস্টেম এক না। আমি যদি এখানে একটা ছোট্ট পয়েন্ট আউট করি, আইডি করি, অর্থাৎ আমি যদি এখানে একটা পয়েন্টের আইডি বের করি, এখানে আমি দেখতে পাচ্ছি যে এটার আইডিটা হচ্ছে, আপনারা চাইলে এটার নিতে পারেন, একটা নোট নিতে পারেন যে আমি যে কথাটা বলতেছি বা যে কোঅর্ডিনেট সিস্টেমের কথা বলতেছি তার ভ্যালুটা একটু লিখে নিতে পারেন। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি আশুগঞ্জ সরাইলে অর্থাৎ আব্দুল মাকুন চত্বর পয়েন্টটা হচ্ছে 613624, ফ্র্যাকশন নিচ্ছি না, আর এটা হচ্ছে 659990। ওকে, আর এই সেম পয়েন্টটি আমি যদি ব্রাহ্মণবাড়িয়া যে সরাইল অর্থাৎ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া রোডে যে সার্ভে করা হয়েছে সেখানে যদি আমি এটি আইডি করি, এখানে আমি যদি দেখি কি আছে, 613594, আর ওয়াই ভ্যালু আছে কত, 26599990। আচ্ছা, এক্স ভ্যালুটার মধ্যে অল্প কিছু ডিফারেন্স আছে, আর ওয়াই ভ্যালুটার মধ্যে কতটুকু ডিফারেন্স আছে আমাদের?
বলতে পারবেন কেউ? আমি যে অনেক ডিফারেন্স তো। প্রায় 20 লাখ, অনেক না, এক্স্যাক্টলি 20 লাখ ডিফারেন্স আছে, অনেক না, এক্স্যাক্টলি আচ্ছা 20 লাখ। আমরা যে ফলস জি সিস্টেম বা ফলস নোটিং এর কথাটা বলি, ফলস সিস্টেম ফলস নোটিংটা এখানেই আসে। দুইটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে 6135 বা 6136 কাছাকাছি, দ্যাট মিনস দে আর ক্লোজার। ওকে, অনেক কাছাকাছি, অর্থাৎ এক্স ভ্যালুটা কিন্তু কাছাকাছি। আমি এক্সাক্ট যদি সেম পয়েন্টে নেই তাহলে হয়তো অনেক সময় এক্সাক্ট আসবে, কিন্তু ওয়াই ভ্যালুটা আমি দেখতেছি একটাতে আছে 65990, অর্থাৎ অনলি 6 ডিজিট, আর একটাতে হচ্ছে 7 ডিজিট, তাই না? জি তার মানে এখানে যে গতদিন তুমি একটা প্রশ্ন করছিলে যে ফলস স্ট্রিং বা ফলস নোটিং আমরা কেন ইউজ করি এবং কেন করি না, তো জি কেন ভাইয়া। করি, কেন করি সেটার এক্সপ্লেন আমি গতদিন দেওয়ার চেষ্টা করছি, যে এটা সবসময় পজিটিভ ভ্যালুতে রাখার একটা চেষ্টা থাকে, যার কারণে এটাকে ফলস স্ট্রিং বা ফলস নোটিং ইউজ করা হয় বা ফলস অরিজিন ইউজ করা হয়। ফলস নোটিংটা আমার লাগে না, কিন্তু অনেক সময় হয় কি যে 20 লাখের উপরে গেলে, অর্থাৎ 7 ডিজিটে গেলে তোমার অরিজিন থেকে অনেক দূরে চলে যায়, তাই না? যদি আমি 7 ডিজিট বা 20 লাখ ইউজ করি তাহলে অনেক দূরে চলে যায়, তো ওইটাকে কমানোর জন্য অনেক সময় -20 লাখ ইউজ করা হয়। তার মানে এখানে প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হলো যে আমি যখনই ট্রান্সফরমেশনের কথাটা বলছি, আমাকে সোর্স কোঅর্ডিনেট সিস্টেমটা আমার জানা থাকতে হবে। অবশ্যই কি করতে হবে? সোর্স কোঅর্ডিনেট সিস্টেমটা জানা থাকতে হবে। সোর্স কোঅর্ডিনেট সিস্টেম বলতে আমি বোঝাচ্ছি প্যারামিটারস এবং ডাটাম সহ। আমি যদি বলি যে আমার যে আশুগঞ্জ সরাইলটা আছে এটা হচ্ছে বিটিএম এ, গতদিন আমি বিটিএম প্যারামিটারস দেখেছি না? জি ভাইয়া। সো বিটিএম এ আছে। আর আমি যদি আরেকটা জিনিস হচ্ছে কি যে আমার যে সরাইল থেকে যে ব্রাহ্মণবাড়ি থেকে যে সরাইলটা আছে এটা আছে গুলশান 303, যেটা আমরা বলি 303 যে বিটিএমটা আছে সেই বিটিএম এটা ইউজ করা হয়েছে। এখন কারোটাই কিন্তু ভুল না, আমরা কিন্তু কারোটাই কিন্তু ভুল বলতে পারবো না। কেন বলতে পারবো না? এখানে আমাদের একটা ছিল, আমাদের পার্সোনাল একটা লেখা ছিল যে আমরা বিটিএমের যে প্যারামিটার এবং ডেটামটা ইউজ করতে হবে এটা আমরা ডিফাইন করে দিই নাই। অর্থাৎ আমরা তাদেরকে বলছি যে তারা বিটিএমে সার্ভে করবে, কিন্তু আমরা তাদেরকে কিন্তু কোনো প্যারামিটারস বা ডেটাম ডিফাইন করে দিই নাই, যেটা আমাদের উচিত ছিল। হয়তো আমাদের উচিত ছিল, তাহলে আমরা যদি ডিফাইন এবং ডেটা এবং প্যারামিটার যদি ডিফাইন করে দিতাম তাহলে এই ডিফারেন্সটা আসতো না, তাই না? আমার কথা শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? জি ভাইয়া বুঝতেছি। জি ভাইয়া বোঝা যাচ্ছে। ভাইয়া একটা ছোট্ট কোশ্চেন। অবশ্যই। এই যে ভাইয়া বলেন বিটিএম এর প্যারামিটার গুলো আপনি মানে ডিফাইন করে দেন নাই উনাকে, মানে উনাদেরকে, সার্ভেয়ারদেরকে। তো কালকে যখন ভাইয়া বিটিএম এর ইয়েগুলো দেখালেন, প্যারামিটার গুলো দেখালেন, তো ওখানে তো প্যারামিটার গুলো ফিক্সডই ছিল, মানে বিটিএম এ করা মানে কি ওই প্যারামিটার গুলোই ফলো করা না? হ্যাঁ অবশ্যই, বিটিএম বলতে কিন্তু আমরা যে বললাম বিটিএম এর দুইটা ইউজ করা হতো আগে। একটা হলো বিটিএম যেটা হলো -5 লাখ হলো হচ্ছে নর্থ ফলস স্টেইন, আর -20 লাখ হচ্ছে ফলস নর্থিং, এটা হচ্ছে বিটিএম। আর গুলশান 303 যখন বলি, গুলশান 303 বলতে এটাও কিন্তু বিটিএম, এটাকেও বিটিএম বলা হয়, বাংলাদেশ ট্রান্সভার্স মার্কেটার বলা হয়, কিন্তু এখানে ইউজ করা হচ্ছে 5 লাখ হচ্ছে তোমার হচ্ছে ফলস স্টেপ, আর এখানে হচ্ছে 0 হচ্ছে ফলস নর্ডিং, অর্থাৎ ফলস নর্ডিংটা 0 ধরা হয়। বুঝছো? হ্যালো? এই জন্য 20 লাখের একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, ডিফারেন্সটা আমাদের যে দুই কোঅর্ডিনেটের এক্স এর কিন্তু ডিফারেন্স নাই, কারণ এক্স এর ফলস স্ট্রিংটা দুটারই সেম, সেটা হলো 5 লাখ, এই জন্য এক্স মিলে যায়। এই অলমোস্ট মিলে যায়। আর কিন্তু ওয়াই ভ্যালুটা আমার মিলতেছে না, কারণ হলো এক জায়গায় আমার ইউজ করা হয়েছে -20 লাখ, আরেক জায়গায় ইউজ করা হয়েছে 2 লাখ 0। সো এই যে কিন্তু ভাই ডিফারেন্স, ইউটিএম এ তো আর এই প্রবলেমটা নাই না। হ্যাঁ ইউটিএম এ তো আর এই প্রবলেম। ইউটিএম এ আবার জোন প্রবলেম আছে। যদি ইউটিএম এর ওই যে 45 46, হ্যাঁ 46 না, এখন সমস্যা হচ্ছে কি, সমস্যা এটা হইতো না যদি আমি ওই সময় তাকে বলে দিতাম যে তুমি বিটিএম ইউজ করবা, ঠিক আছে, কিন্তু বিটিএম এর ঠিক এই প্যারামিটারটাই ইউজ করবা। এটা তো আর কিছুই না, জাস্ট টোটাল স্টেশন যখন করবে সেট করবে তখন এটা ঠিক টোটাল করে স্টেশন না, ওরা তো আরটিকে ইউজ করে, এখন ম্যাক্সিমাম কাজ কিন্তু আরটিকে ইউজ করা হয়। ওকে, রিয়েল টাইম কাইনেটিক জিপিএস যেগুলো অনেক ফাস্ট এবং অনেক ভালো, তো এগুলো দিয়ে সবার প্রথমে আমরা যে বিএম বা টিবিএম অর্থাৎ কন্ট্রোল পয়েন্টগুলো তৈরি করি, সেগুলোতে আমরা যে প্যারামিটার দিয়ে তৈরি করব পুরো সার্ভেটা সেই প্যারামিটারে আসবে।
সেটা যদি আমি ইউটিএমে করি ইউটিএমে আসবে, বিটিএমে করি বিটিএমে আসবে। ওই সময়টাতে আমার প্যারামিটার ডিফাইন করে দিতে হয়। যদি আমি ওই সময়টাতেই প্যারামিটার ডিফাইন করে দিতে পারি তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। ওকে, এখন আমার কিন্তু আজকের এইখানে আলোচনার মূল বিষয় কিন্তু প্রবলেম নিয়ে না। আমার এইখানে আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমি প্রবলেম হয়ে কিভাবে গেছে, এরপর কি করব? এই দুইটা আলাদা আলাদা কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমি একসাথে নেব। আমি কি 5 মিনিট একটু সময় নিতে পারি সবার কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ। ওকে, শুনতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে এই অপেক্ষা করার জন্য। তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে আসলে আমরা কথা বলতেছিলাম বেসিক্যালি হচ্ছে যখন আমার ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে আসবে, যেমন আমাদের এইখানে একই লোকেশনের ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে আসবে, আমরা এগুলোকে কীভাবে ট্রান্সফার করতে পারি বা সিঙ্গেল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে আসতে পারি। এটা কিন্তু এমন না যে এটা নিয়ে কাজ করা যাবে না, এটা কিন্তু নিয়ে কিন্তু কাজ করা যাবে। অর্থাৎ আমি যদি আশুগঞ্জ সরাইলের পোর্শনটা আলাদা করে কনস্ট্রাকশন করি এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইল পোর্শনটা আলাদা করে কনস্ট্রাকশন করি, তাদের রেসপেক্টিভ কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে যদি আমি কাজ করি তাহলে কিন্তু কনস্ট্রাকশন বা কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। প্রবলেমটা যেটা হচ্ছে যেহেতু এটা একই জায়গায় এবং একই ইয়াতে, আমরা যখন ডাটাবেস বলি, আমরা যে কোনো সময় যখন ডাটাবেস বলি, যদি আমি দুটোকে কম্বাইন করতে চাই, একসাথে দেখাইতে চাই, তখন কিন্তু আমি পারবো না। কেন পারবো না? কারণ তাদের কোঅর্ডিনেট সিস্টেমটা আলাদা। কাজের ক্ষেত্রে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, আমি বারবার করে বলতেছি, কাজের ক্ষেত্রে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা নট অলওয়েজ নেসেসারি, কিন্তু আমার এই ক্ষেত্রে লাগবে যদি আমি এটাকে একই ম্যাপে বা একই জায়গায় দেখাইতে চাই। এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো নাকি? জি ভাই। আচ্ছা, এখন এই ট্রান্সফরমেশনগুলো আমরা কিভাবে করতে পারি? আমি একটা গুগল আর্থের একটা আমার কি ক্যাট ভিউটা দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা দেখেন সবাই যে আমি এখানে একটা ছোট্ট একটা টুলস ট্যাব বার ওপেন করছি যেটার নাম হচ্ছে ক্যাড আর্ট। দেখা যাচ্ছে? খেয়াল করেন, ক্যাড আর্ট জাস্ট ছোট্ট একটা টুলবার, ঠিক আছে? ক্যাড আর্ট, এখানে আপনি দেখবেন যে এখানে কিন্তু আমি চাইলে জিও রেফারেন্স ড্রয়িং, অর্থাৎ ড্রয়িংটাকে কিন্তু আমি লোকেট করতে পারি, আমি পার্সোনাল কোনো কিছু জিও রেফারেন্স প্যারামিটার দিতে পারি, আমি জিও রেফারেন্স প্যারামিটার সেভ করতে পারি। তো বেসিক্যালি এটা কিন্তু ট্রান্সফার না করলেও এটা কিন্তু আইডেন্টিফিকেশনের জন্য খুব ভালো একটা টুলস অনেক সময় ইউজ করা হয়। এই ধরনের অনেকগুলো টুলস আছে যেগুলো ক্যাড বা আর্ট টুল বলি মাঝে মাঝে, যে গুগল আর্থের সাথে রিলেট করার জন্য অনেক সময় টুলসগুলো ইউজ করা হয় বা ট্রান্সফরমেশনের জন্য এগুলো ইউজ করা হয়। ওকে, তো এটা গেল একটা জিনিস। আর আরেকটার কথা আমি বলছি যে গ্লোবাল ম্যাপার না, দেখা যাচ্ছে গ্লোবাল ম্যাপারটা? না ভাই। এখন হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, গ্লোবাল ম্যাপার হচ্ছে একটা থার্ড পার্টি সফটওয়্যার ArcGIS এর মতোই, যেখানে আমরা ডাটা সোর্স ডাটাটাকে সিলেক্ট করে সেটাকে ইম্পোর্ট করতে পারি এবং তার কোঅর্ডিনেট সিস্টেম যদি জানা থাকে আমি এখান থেকে ট্রান্সফারও করতে পারি, ট্রান্সফরমেশনও করতে পারি। সো এই কাজটা কিন্তু শুধু যে গ্লোবাল ম্যাপার দিয়ে করা যায় তা কিন্তু না, এটা ArcGIS, QGIS, যে কোনো জিআইএস সফটওয়্যার কিংবা অনলাইনে কিন্তু এখন অনেক সুযোগ সুবিধা দিচ্ছে যে এই ট্রান্সফরমেশনগুলো করা যাবে। কিন্তু যে কোনো সফটওয়্যার ইউজ করি না কেন, যে কোনো টুলস ইউজ করি না কেন, সবগুলোরই কিন্তু বেসিক 3টা স্টেপ বা 2টা স্টেপই বলি। প্রথমে হচ্ছে আমার যে ফাইলটাকে আমি ট্রান্সফার করবো সেটা অটোক্যাড ফাইল হতে পারে, এক্সেল কোঅর্ডিনেট ফাইল হতে পারে, সিএসভি হতে পারে, XYZ হতে পারে, এনিথিং XYZ, যেটাই হোক না কেন সেই ফাইল সোর্সটার আমার কোঅর্ডিনেট সিস্টেম জানা থাকতে হবে। প্রথম জিনিস হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম আমার কি থাকতে হবে? জানা থাকতে হবে। সেকেন্ড যেটা হলো কি, আমি এই যে ফাইলগুলোকে নিলাম, এই ফাইলটাকে আমার একটা টার্গেট কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে নিতে হবে, অর্থাৎ টার্গেট কোঅর্ডিনেট সিস্টেমটাতে আমার এখানে আসতে হবে। এখন আমি যদি যে কোনো একটা ফাইল, যদি দুটো ফাইলকে যদি একটা কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে আসতে চাই, আমি জানি একটা আছে বিটিএমে আর একটা আছে গুলশান 303-তে, রাইট? আমি কিন্তু চাইলে দুটোকেই গুলশান 303-তে ট্রান্সফার করতে পারি, তাই না?
আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমি যদি চাই যে না, আমি আশুগঞ্জ সরাইলের যে ড্রয়িংটা আছে এটাকে আমি গুলশান 303 তে ট্রান্সফার করব, যে কোনো একটা ফাইলকে ট্রান্সফার করব, নট দুটাই। কারণ দুটো ফাইলকে ট্রান্সফার করলে কিন্তু এররটা বেশি হবে, দুটো ফাইলকে ট্রান্সফার করলে এররটা বেশি হবে। অর্থাৎ আমি যদি মনে করি যে আমি দুটাকে ইউটেমে নিয়ে যাব, সেটাও আমি চাইলে কিন্তু করতে পারি, সেটাও কিন্তু আমি চাইলে করতে পারি, কিন্তু চেষ্টা করা উচিত যত কম ট্রান্সফরমেশন করা যায়। আমি সেটাও দেখাবো কীভাবে করা যায়। আমি দুইটা ফাইলে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ট্রান্সফার করা যায় গ্লোবাল ম্যাপারের মাধ্যমে। এটা এই মেথড কিন্তু আপনি ArcGIS বা অন্য যে কোনো সফটওয়্যার দিয়েও করতে পারবেন, ঠিক আছে? তো সবার প্রথমে আমাকে ডাটা ফাইল সিলেক্ট করতে হবে। তো আপনারা খেয়াল করে দেখবেন যেখানে ডাটা ফাইল যেটা বলে আর ডাটা ফাইল কিন্তু অনেক ফরম্যাটে আসতে পারে, CDS ফরম্যাটে আসতে পারে, XYZ ফরম্যাটে আসতে পারে, অটোক্যাড ফরম্যাটে আসতে পারে, এনি ফরম্যাটে কিন্তু আসতে পারে। অনেক সময় ASCII টেক্সট ফাইল বলে, CSV বলেন, XYZ বলেন, যেটাই বলেন না কেন, যে ফরম্যাটে আসুক না কেন, সব ফরম্যাট অর্থাৎ এখানে রেকগনাইজেবল যে কোনো ফরম্যাট হোক না কেন, সেই ফরম্যাটটাকে আমাকে আগে কী করতে হবে, জানতে হবে যে আমি কোন ফরম্যাটগুলো এখানে ইম্পোর্ট করতে পারবো, বা আমার ফাইলটা কোন ফরম্যাটে আছে। যদি আমার জানা থাকে তাহলে সরাসরি ওই ফরম্যাটটা সিলেক্ট করে দিলেই সবচেয়ে ভালো। আদারওয়াইজ অল ফাইল সিলেক্ট করে দিয়ে থাকলেও সমস্যা নাই। এরপরে হচ্ছে আমার লোকেশন, যে আমি কোথায় কোন ফাইলটা নেব। আমি আশুগঞ্জ সরাইল ফাইলটাকে নেব, আমি ফাইলটাকে সিলেক্ট করব। ওকে, সরি, আমার ক্যাট ফাইলগুলো ক্লোজ করে ফেলতে হবে। ওকে, আমার ছোট্ট একটা উইন্ডো পপ আপ করছে, এটা কি কেউ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে কি, আমি যখনই কোনো একটা ড্রয়িংকে সিলেক্ট করব, সেই ড্রয়িংটা কোন প্যারামিটারে যাবে সেটাকে ডিফাইন করা। আমি জানি এটা হলো ট্রান্সভার্স মার্কেটর, নো প্রবলেম। ট্রান্সভার্স মার্কেটর বলতে আমি তো গতদিন বোঝাইছি যে আমাদের কর্নিং সিস্টেমের ম্যাক্সিমাম হচ্ছে ট্রান্সভার্স মার্কেটরে যাবে। অথবা আমি কিন্তু গতকালকে একটা কথা বলছি যে EPSG 3106, ওকে, যদি সিলেক্ট করি তাহলে এখানে অটোমেটিক যে ডেটামটা এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমি চাইলে কিন্তু অ্যাড ডাটামে গিয়ে কিন্তু নতুন ডেটাম অ্যাড করতে পারি। ওকে, নতুন ডেটা অ্যাড করে দিলে কিন্তু আমাকে এখানে যে এভারেস্ট 1937 অ্যাডজাস্টমেন্ট, যেটা আমরা যেটা এলিপসয়েড ইউজ করি, সেই এলিপসয়েডটা আমি অ্যাড করতে পারি, যেখানে আমাকে অবশ্যই এখানে প্যারামিটারসগুলো দিতে হবে। প্যারামিটারসগুলো কি এক্স, ওয়াই অথবা জেড। আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি কখনো মনে করি যে না এলিপসয়েডটা নাই, তাহলে আমি কিন্তু এলিপসয়েডটাও দিতে পারি। এলিপসয়েডটা দিলে আমাকে যেটা জিনিস দিতে হবে যে আমার সেমি মেজর অ্যাক্সিস দিতে হবে, অথবা সেমি মাইনর অ্যাক্সিস দিতে হবে, অথবা ফ্ল্যাটেনিং। আমরা কিন্তু গতদিন যে 300 বলি বা 300 কাছাকাছি যে ভ্যালুগুলো বলি, এটা কিন্তু হচ্ছে ইনভার্স ফ্ল্যাটেনিং। অর্থাৎ এইটাকে যদি 1/, করি তাহলে ওটার ভ্যালু পাওয়া যাবে, এটা হচ্ছে ফ্ল্যাটেনিং সরাসরি। তো এই ভ্যালুগুলো দিয়ে কিন্তু আমি এখানে এলিপসয়েডটাকে ডিফাইন করি। অর্থাৎ আমি যদি কোনো কাস্টম এলিপসয়েড ইউজ করি, তাহলে কাস্টম এলিপসয়েড আমি এখানে ডিফাইন করে দিতে পারি, আমার লাগবে না। আমি চাইলে কাস্টম এলিপসয়েডের সাথে সাথে কাস্টম ডেটা আমি ইউজ করতে পারি, যে আমি ফলস স্ট্রিং ফলস নর্দিং ডিফাইন করে দিলে এখানে আমার চলে আসবে। এটাও আমার দরকার নাই, যদিও এখানে আমি জানি যে আমার গুলশান 303 অথবা ইন্ডিয়ান 16 বলে একটা অপশন আছে, ঠিক আছে? ইন্ডিয়ান বাংলাদেশ বলে অনেক সময় এটাকে, সরি, ইন্ডিয়ান বাংলাদেশ, এটা আমি ইউজ করতে পারি। তো এখানে আমাদের যেটা হচ্ছে যে আমি গুলশান 303 ইউজ করি, অথবা ইন্ডিয়ান ডেটাম, গুলশান 303 করি অথবা ইন্ডিয়ান ডেটা ইউজ করি, বেসিক্যালি কিন্তু এদের প্যারামিটারগুলো কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, একই প্যারামিটার। কিন্তু এখানে তো আমি যেই ফাইলটা ওপেন করব সেই ফাইলটা কিসে করা হয়েছে সেটাই দিতে হবে। ইয়েস, এটা হচ্ছে সোর্স, এটাকে বলা হচ্ছে সোর্স কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ আমি যে ফাইলটা এখন নিচ্ছি সেটা আমি ArcGIS এ নেই, কিংবা হলো গ্লোবাল ব্যাপারে নেই, যেটাই নেই না কেন, প্রত্যেকটা সিস্টেম আলাদা, কিন্তু সবগুলো কিন্তু ডিফাইন করে দিতে হবে যে আমার যে সোর্স ফাইলটা, এটা সোর্স ফাইলটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে। এতক্ষণ কিন্তু আমি সেটাই করতেছি। আমি এখানে আরেকটা জিনিস জানি যে এখানে আমার ফলস সর্টিং ইউজ করা হচ্ছে -20 লাখ।
অর্থাৎ বাকি প্যারামিটারগুলো হয়তো আমার কোনো চেঞ্জ নেই, অর্থাৎ আমার যে স্কেল ফ্যাক্টর সেটা ঠিক আছে, আমার যে সেন্ট্রাল মেরিডিয়ান সেটাও ঠিক আছে, আমার অরিজিনাল অ্যালটিটিউড সেটাও ঠিক আছে, রোটেশনটাও ঠিক আছে, কিন্তু আমি জানি যে আমার বিটিএম যেটা ইউজ করতেছি, বিটিএম এর প্যারামিটারটা আমি যদি গত দিনের প্যারামিটারটা যদি একটু দেখাই, দেখা যাচ্ছে কি না ভাই, দেখা যাচ্ছে না। আচ্ছা আমি এটা ক্লোজ করে আবার নতুন করে দিচ্ছি, সমস্যা নাই। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা গুলশান 303 বা বিটিএম এর যে ট্রান্সফরমেশন সিস্টেমের কথা বলতেছিলাম, যে আমাদের বেসিক ডিফারেন্সটা কি ছিল, বাকি সবই কিন্তু ঠিক ছিল, অর্থাৎ সেম এভারেস্ট 1937 অ্যাডজাস্টমেন্ট কিংবা হলো সেম মেজ অ্যাকসেপ্ট, শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে ফলস নর্দিং এক জায়গায় ইউজ করা হচ্ছে -20 লাখ, এখানে ফলস নর্দিংটা ইউজ করা হচ্ছে -20 লাখ, আর আমি যদি পরেরটাতে যাই এখানে আমার ফলস নর্দিং হচ্ছে 0, অর্থাৎ গুলশান 303 আর বিটিএম এর মধ্যে বেসিক ডিফারেন্সটাই এটা, যে একটা ফলস নর্দিং হচ্ছে -20 লাখ আর একটা ফলস নর্দিং হচ্ছে 0। ঠিক আছে, এটা তো বোঝা গেছে না? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে এখন আমরা কি করব, এখন আমাদের যে গ্লোবাল ম্যাপারে যখন আমরা কাজ করতেছি, আমাকে সবার আগে কিন্তু তাকে চিনাই দিতে হচ্ছে আচ্ছা আমি স্ক্রিনে দিই বারবার। তার মানে এখানে এখানে কি করতেছে, আমার যে সোর্স যে ড্রয়িং ফাইলটা নিচ্ছে, সেই ড্রয়িং ফাইলের যে প্যারামিটার আছে সেই প্যারামিটারটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, যদি আমি এই প্যারামিটারটা অ্যাডজাস্ট না করি তাহলে কিন্তু আমার ট্রান্সফরমেশন ভুল হবে, সবসময় ভুল হবে। এখানে দুটো অপশন, এখানে অ্যাডিশনাল দুটো অপশন আছে, যেখানে আমি চাইলে এখন যে প্যারামিটারটা আমি চেঞ্জ করলাম সেই প্যারামিটারটাকে আমি সেভ টু ফাইল করে দিয়ে এটাকে আমি কিন্তু আমি রেখে দিতে পারি। পিআরজেড একটা ফরম্যাট হলো এদের, পিআরজেড, ওকে, পিআরজেড ফরম্যাটে কিন্তু আমি সেভ করে দিতে পারি। ঠিক আছে, তো এখন আমি যখন এটাকে সিলেক্ট করলাম, আমি দেখলাম যে আমার এখানে কি হয়ে গেছে, ফাইলটা ইম্পোর্ট হয়ে গেছে, তাই না? ফাইলটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা অনেক সময় চেকিং এর জন্য যেটা করি সেটা হলো যে আমার কোঅর্ডিনেট সিস্টেম যদি ঠিক থাকে, আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিই, অর্থাৎ আমি জাস্ট এই জায়গাটা নিচ্ছি, এখানে বেশি এরিয়ার আমি ইমেজ দেবো না, বা এখানে কিন্তু ডাইনামিক ইমেজ নেওয়া যায়, কিন্তু ডাইনামিক ইমেজ নিলে যেটা প্রবলেম হয় সেটা হলো যে অনেক বেশি লোড হতে সময় লাগে। তো সেক্ষেত্রে আমি ছোট্ট একটা এরিয়ার স্পেসিফিক ওই যে রাউন্ড অ্যাবাউটের কথা বলতেছি, বা যে আশুগঞ্জ, সরি কি বলে এটাকে, সরাই মাখন চত্বর, যেটা মাখন চত্বরে আমি দেখলাম যে না, এটা আমি দেখেছি ইমেজ, অর্থাৎ মোরাললেস কাছাকাছি, একটু একটু ডিফারেন্স যেটা আছে সেটা জিও রেফারেন্সিং ছাড়া কখনোই কারেকশন করা যাবে না, আমি আগেই বলে দিছি, তাই না? তো ধরে নিচ্ছি যে আমার সোর্স যে কোঅর্ডিনেট সিস্টেম বিটিএমটা সেটা আমার ডিফাইন করা ঠিক হয়ে গেছে, তাই তো? সেটা আমার ঠিক আছে। এখন আমি করব কি, এখন এইখানে দেখে, এখানে যদি কনফিগারেশনে যাই, এখানে প্রজেকশন আছে, এখানে কি আছে, প্রজেকশন আছে। অর্থাৎ এখন যদি আমি মনে করি যে না, আমি এটাকে শুধুমাত্র গুলশান 303 তে নেব, এই যে আমি কিন্তু অটোমেটিক আমার যে প্যারামিটারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হচ্ছে না? দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ দেখো, অর্থাৎ আমি ইপিএস যে 3106 কোডটা এই জন্য বারবার মনে রাখতে বলছি, কারণ গুলশান 303 যখন আমরা গ্লোবালি রেকগনিশনের কথা বলবো তখন হচ্ছে ইপিএসজি 3106 যেটা, এটা কিন্তু গ্লোবালি রেকগনাইজড, এবং অনেক সফটওয়্যারে এই কোডটা দিলেই ওরা কিন্তু তার প্যারামিটারগুলো সরাসরি নিয়ে নেয়। ঠিক আছে, তো এখন আমি যে কোঅর্ডিনেট সিস্টেমেই চাই না কেন, আমি যদি এই ফাইলটাকে চেঞ্জ করে যদি ওকে করে দিই, যেটা হয় নর্মালি,
সেটা হলো এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এখন এই চেঞ্জ হইলো কি হইলো না এখন আমি কিভাবে বুঝবো? সেটা হলো নিচের দিকে দেখবেন যে এই যে আমি যদি নিচের দিকে দেখাই, নিচের দিকে দেখেন। হ্যাঁ, এটা কনভার্ট করলাম শুধুমাত্র আপনার ওই যে 20 লাখটা না দিয়ে আর কি। হ্যাঁ, ঠিক না? এখন আমি যদি খেয়াল করে দেখি, আগে কিন্তু আমার অরিজিনাল ফাইলের কিন্তু ওয়াই ভ্যালুটা ছিল 6 ডিজিট, এখন কিন্তু এটা হয়ে গেছে 7 ডিজিট, অর্থাৎ 26, যেটা বিটিএম গুলশান 303। তার সাথে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে গুলশান 303 টিএম মেথড ট্রান্সলেশন মেট্রোকোড এটা লেখা আছে। আমার অরিজিনাল ফাইলটা কিন্তু ওয়াই ভ্যালু ছিল 65999, তাই না? অর্থাৎ 65 থেকে সামনের টুটা কিন্তু ছিল না। আমি যখনই কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করলাম তখনই কিন্তু এই 20 লাখটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখন হ্যাঁ, এই বুঝতে ফাইলটাকে যদি আমি এক্সপোর্ট করে নেই, অর্থাৎ আমি এই ফাইলটাকে যদি আমি এক্সপোর্ট করে নেই যে কোনো 3D ফরম্যাটে, সেটা হইতে পারে ক্যাট ফরম্যাট, সেটা হইতে পারে এক্সেল ফরম্যাট, সেটা হইতে পারে আচ্ছা আচ্ছা আমি ডিডব্লিউজিতে এটাকে এক্সপোর্ট যদি করে নেই। আচ্ছা, ডিডব্লিউ ফরম্যাট নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, আমরা অটোক্যাড 2007টাই সবসময় ইউজ করব। করে এখানে আমি কোথায় সেভ করব সেই লোকেশনটা যদি আমি সেভ করে দেই, আমার সরাইল ব্রাহ্মণবাড়িয়াটা ঠিক রইলো, আমি জাস্ট আশুগঞ্জ থেকে সরাইল একটা কনভার্ট করলাম। হ্যাঁ, এখন আমি এরপরে আরেকটা জিনিস দেখাবো, দুটোই দেখাবো। এখন আমি যদি আমার ফোল্ডারে যাই, আমি এখানে দেখতে পাচ্ছি যে সরাইল ট্রান্সফার বলে আমার একটা অটোক্যাড ফাইল চলে আসছে না? এখন এটাকে যদি আমি ওপেন করি, কি ব্যাপার, ফাইল কই? আচ্ছা, দেখছি। আসছে, ট্রান্সফরমেশন হয়ে গেছে। হ্যাঁ, ওইটা বসাইলে বুঝি। এখন এখন আমি যদি এই ফাইলটাকে নিয়ে আমি যদি আমার যে ব্রাহ্মণবাড়িয়া আছে এখানে যদি আমি পেস্ট করে দেই, তাহলে এখন দেখেন আগে যেটা অনেক দূরে দূরে ছিল না? হ্যাঁ, এটা 00 তে কেন করলে? এটা পেস্ট হ্যাঁ, কোঅর্ডিনেট দিলে হইতো না? বুঝি নাই। এটা পেস্ট উইথ অরিজিনাল কোঅর্ডিনেট দিলে হইতো না? হয়তো নর্মালি পেস্ট উইথ অরিজিনাল কমান্ডটাই ইউজ করছি। আমি এখানে একটু ট্রিক্স ইউজ করছি, এটা একটু মনে রাখবা। আমি এখানে ব্লক করে নিছি উইথ 00 পয়েন্টে, যাতে হচ্ছে পেস্ট টু অরিজিনাল কোঅর্ডিনেটই হবে, বাট এটা ব্লক হবে। ব্লক হলে যেটা সুবিধা হলো যে আমি কিন্তু এখন চাইলে কিন্তু দুইটা কিন্তু আলাদা আলাদা করে দেখতে পারবো। আচ্ছা, জাস্ট ব্লক না থাকলে তো একই জায়গায় অনেকগুলো পয়েন্ট হয়ে থাকতো না? হ্যাঁ, পরে আমি আলাদা করতে পারবো। হ্যাঁ, একটু এখানে কিন্তু একটু শিফটিং হয়েছে, সেই শিফটিংটা এরর কারেক্ট করার জন্য আমার আরো কিছু প্যারামিটারস আপডেট করতে হবে। এখানে প্যারামিটারসে কিছু প্রবলেম হতে পারে, সেটা আমি যাচ্ছি না। তো আগে যেটা অনেক দূরে দূরে ছিল, এখন কিন্তু সেটা কি হয়ে গেল, অলমোস্ট একটার উপরে একটা পড়ে গেল। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন। এটাকেই হচ্ছে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সফরমেশন। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না, আমি বুঝতে পারছি। তো এই জিনিসটাই যে আমরা যখন ট্রান্সফরমেশনের কথাটা বলি, ট্রান্সফরমেশনে কিন্তু আর একটা যে আমি সবসময় বলে দিচ্ছি যে ট্রান্সফরমেশন করলে কিছু এরর সবসময় থাকবে, কখনোই এটা 100% আমাদের একটা না। আমাদের একটা বিটিএম থেকে ইউটিএম এ করে দেয়।
আমি করে দেখাচ্ছি, আমি ওটাও করে দেখাচ্ছি। আমি একটু ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে আমি একটু কাজ করি আর কি। আমার কেন জানি মনে হচ্ছে প্যারামিটারে কিছু চেঞ্জ করতে হবে এখানে, বুঝছো? এখানে শুধু 20 লাখ যেই সে মাইনাস দিলে হবে না, মাইনাস যেই 20 লাখ সে দিলে হবে না, সম্ভবত হবে না। এখানে ডেটামের কোনো প্রবলেম হতে পারে। অ্যাড ডাটা ম্যাচে চেঞ্জ করতে না এখানে ডেটামের কোনো প্রবলেম হতে পারে। আচ্ছা, ইন্ডিয়ানটা দিয়ে দেখি। ঠিক আছে, জাস্ট কিছু না, আমি জাস্ট চেক করব যে আমি কোন ডেটামে এটা ক্লোজার কোনটাতে অ্যাকুরেট বেশি আসে আর কি, জাস্ট আর কিছু না। তো এই জন্য কিন্তু অনেক সময় হচ্ছে আমরা কিন্তু এটা কিন্তু আগেরটার থেকে বেশি অ্যাকুরেট মনে হচ্ছে না? আর বেশি কাছে আসছে না আরো বেশি? Okay. তো যাও, এটা হচ্ছে কি যে ডেটা প্যারামিটারসগুলো এই জন্যই বলি যে এটা হলো আমার এই কোঅর্ডিনেটস। এখন আমি যদি ইউটিএমএ করতে চাই, ইউটিএমএ আমি সবসময় বলি যে কোঅর্ডিনেট সিস্টেমে আমি ট্রান্সফার করতে চাই না কেন, প্রসেসটা কিন্তু সেম। সবার প্রথমে আমার সোর্স যে ড্রয়িং হোক, সে অটোক্যাড ফাইল হতে পারে, সেটা এক্সেল ফাইল হতে পারে, সেটা সিএসভি ফাইল হতে পারে। সবসময় মনে রাখতে হবে যে কোনো সফটওয়্যারের কিন্তু নিজস্ব রেকগনাইজেবল কিছু ফরম্যাট আছে, সেই ফরম্যাটে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ট্রান্সফার করা যাবে না। তো অটোক্যাডটা যেহেতু সবাই রিড করতে পারে এবং খুব সহজেই এটা ট্রান্সফার করা যায়, তো অটোক্যাড ফাইলটা খুব সহজেই করা যায়। তো যেটাই হোক না কেন, যখন সেই ডাটাকে আমি নেব, তার জন্য সোর্স যে ফাইলটা, অর্থাৎ সোর্স যে কোঅর্ডিনেট ফাইলটা বা কোঅর্ডিনেট সিস্টেমটা, সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। তার জন্য তার প্যারামিটার এবং ডেটাটা আমাকে ডিফাইন করে দিতে হবে। ওকে, এখন যখনই আমি এটাকে ট্রান্সফার করতে যাব, এখন আমি যদি এখানে একটু দেখি, অর্থাৎ এখন কিন্তু সোর্সে যদি আমি দেখি, দেন এখানে ইন্ডিয়ান বাংলাদেশ দেখাচ্ছে। আমি যেহেতু ইন্ডিয়ান বাংলাদেশ ইয়েটা দিছি, ডেটাটা দিছি, তাই না? এখানে যদি আমি একটু খেয়াল করে দেখি, এখানে ডেটাটা যেহেতু আমি ইন্ডিয়ান বাংলাদেশ দিয়ে দিচ্ছি, ইন্ডিয়ান বাংলাদেশ নিয়ে দিচ্ছে। আমি যদি কোঅর্ডিনেটগুলো দেখি যে এক্স হচ্ছে 613 থেকে শুরু হয়েছে, আর হচ্ছে 659 থেকে শুরু হয়েছে, তাই তো? দেখা যাচ্ছে? এখন যখনই আমি টুলস কনফিগারেশনে গিয়ে আমি যখনই এটাকে ইউটিএমে নিয়ে যাব, এখন আমি যদি চাই যে না আমি ইউটিএম নেব, আমি ইউটিএমটাকে ডিফাইন করে দেব। ঠিক আছে, যখন আমি ইউটিএম দিলাম তখন কিন্তু জোনের বিষয়টা আসে, মনে রাখতে হবে। ইউটিএমে কিন্তু অবশ্যই কি আসবে, জোনের বিষয়টা আসবে। আর এখানে কিন্তু আমাদের হচ্ছে আমরা ইউজ করতেছি WGS84, ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম 84 ডেটা অ্যাজ এ ডেটা, মনে রাখতে হবে। সরাই তো 46 এ পড়ছে না? হ্যাঁ, এই সাইডে 46 এটা অটোমেটিক নিয়ে নেবে, সমস্যা নেই। যদি তোমার কোঅর্ডিনেট সিস্টেম যদি ঠিক থাকে, তুমি যে কোঅর্ডিনেট সিস্টেমে নাও, তুমি দেখবা যে নিচে যখন তুমি ডিফাইন করছো কোঅর্ডিনেট সিস্টেম, তার পাশে কিন্তু হচ্ছে জিওডেটিক সিস্টেমটা কিন্তু নিয়ে নিছে, খেয়াল করছো? ডিগ্রি মিনিটে নিয়ে নিছি। হ্যাঁ, এটার নিয়মটা কিন্তু তাই যে আগে কিন্তু ডিগ্রি মিনিট ডিফাইন করবে সবার আগে, কারণ ডিগ্রি মিনিটের সাপেক্ষে বাকি সবগুলো কিন্তু কোরিলেট করা আছে। ঠিক আছে, তো তার মানে এটা 46 জন WGS84 আমার কিন্তু বাকি প্যারামিটারগুলো সে অটোমেটিক নিয়ে নিছে। আমি সবসময় কিন্তু বলতেছি যে এই যে প্রজেকশন সিস্টেম বলি না কেন বা ডেটাম বলি না কেন, আমি কিন্তু চাইলে আরবিটারি করতে পারি। আচ্ছা যাও, ওটাতে না যাই। এখন আমি কি করলাম কি, এখন এটাকে আমি ইউটিএমে নিয়ে নিলাম, ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার যেটা আমরা বলতেছি, সেই ইউটিএমে নিয়ে নিলাম। এখন যদি আমি কোঅর্ডিনেট সিস্টেমগুলো দেখি, নিচে এখানে কিন্তু লেখা আছে ইউটিএম 46 নট এবং কোঅর্ডিনেট। যদি আমি খেয়াল করে দেখি যে 3 আগে ছিল যেটা 613 দিয়ে শুরু হয়েছিল, এখন সেটা কিন্তু হয়েছে 308 থেকে শুরু। আগে যেটা হলো 266 আগে যেটা 265 থেকে শুরু হয়েছিল, এখন একটু 2611। সো 26 অর্থাৎ নর্থ দিকের ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হয় না এখানে। 65 থেকে শুরু হয়েছিল, এখন একটু 266 থেকে। তো এখন ইউটিএমে আমরা যদি এটাকে ট্রান্সফার করি, আমি কিন্তু চাইলে সরাসরি কেএমজেডও করতে পারি, এখান থেকে কেএমজেড বা কেএমএলও করতে পারি, জাস্ট ওটা ফরম্যাট আলাদা। আচ্ছা, আপাতত না যাই, আমি অটোক্যাডেই নিচ্ছি আবার। ওকে, এবার নামটা দিচ্ছি ট্রান্সফার ইউটিএম ইউটি। ওকে,
ইউটিউবে ট্রান্সফার করলে তো দুইটাই করতে হবে। হ্যাঁ, ইউটিউব ট্রান্সফার করলে দুটাই করতে হবে, রাইট, এক্স্যাক্টলি। আমি এই জন্য কিন্তু সবসময় যেটা প্রেফার করি সেটা হলো যে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমটাকে বেস ধরে বাকি ফাইলগুলোকে সেই কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাওয়া। এখন আমার যে দুটা ফাইল আছে, দুটা ফাইলের কিন্তু দুটা কোঅর্ডিনেট সিস্টেম, বিটিএম এবং গুলশান 303, কোনোটাই কিন্তু ইউটিএম না। যখন আমি ইউটিএমে করতে যাব তখন কিন্তু আমাকে অবশ্যই দুটা ফাইলকেই কিন্তু ইউটিএমে কনভার্ট করতে হবে। ওকে, তো আমি পরের ফাইলটাও ইউটিএমে কনভার্ট করে ফেলি নাকি? অথবা আমি চাইলে কিন্তু হ্যাঁ। এখানে কিন্তু অ্যাড করতে পারি। কিছু বললাম? অনেক কিছু বললা তুমি। না মা, ওকে, এখন আমরা করব কি, এখন হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাইলটাকে নেব। এটা আমরা জানি এটা হচ্ছে গুলশান 303, অর্থাৎ এটার ডেটামটা হচ্ছে গুলশান 303, তাই তো? হ্যাঁ এটা করছি। তাহলে এটার ডেটামটা আমরা ডিফাইন করে দেবো। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যেন এটা -20 লাখ আছে, এটা -20 লাখ না থাকে। অর্থাৎ আমি এখান থেকে সরাসরি ইপিএসজি 3106 যেটা, এটাকে ডিফাইন করে দেবো। ডিফাইন করে দিলে বাকি সব ঠিক আছে, -20 লাখও চলে যাবে। ঠিক আছে তো? ডেটামটা হচ্ছে গুলশান 303, সো ডিফাইন করে দিলাম। এখন যদি আমি এটাকে একটু কাছাকাছি দেখি, আমি এর আগেও বলছি যে আমি জাস্ট চেক করার জন্য আমরা এখানে কিছু ডাটা অনেক সময় নেই, যে জাস্ট পজিশনিংটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু কোনো ইয়া না, এটা জাস্ট একটা বোঝার উপায় যে এটা আমার কোঅর্ডিনেট সিস্টেমটা মোটামুটি ঠিক আছে কিনা। এক্স্যাক্টলি আমি বারবার করে বলছি, এক্স্যাক্টলি কখনোই ঠিক হবে না, এটা কিছু এরর সবসময় থাকে। তাহলে এখন এটা আমি দেখতে পাচ্ছি যে এটা আমার গুলশান 303-তে আছে এখন, তাই না? আমার সোর্স ড্রয়িংটা গুলশান 303-তে আছে। ওকে, এখন গুলশান 303 থেকে আমি যদি এটাকে ইউটিএমে নিতে চাই, সেম প্রসেস, কনফিগার, এখানে এসে এখন আমি যদি কখনো চাই যে আমি এই সিস্টেমটাকে সেভ করে রাখবো, কারণ বারবার সিলেক্ট করতে তো ঝামেলা না, তাহলে এখানে আমি সেভ টু ফাইল করে দিয়ে এটাকে কিন্তু সেভ করে রাখতে পারবো ইউটিএমে। অর্থাৎ এরপরে আমি যদি ওই ফাইলটাকে লোড ফর্ম ফাইল করে যদি আমি ইউটিএমটাকে সিলেক্ট করে দিই, তাহলে এটা ইউটিএমের যে জোন সহ যে সিস্টেম 45 46 যেটাই হোক না কেন সেটা সে নিয়ে নেবে। আপনার কথা কেটে কেটে আসছে। আমার কথা কি কেটে কেটে আসতেছে? ভাইয়া কেটে কেটে শোনাচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে কেটে কেটে আসছে। বাকি সবাই কি অবস্থা? আমার তো কম্পিউটার হ্যাং করে গেছে। হ্যাঁ হ্যাঁ কেটে কেটে যাচ্ছে। সমস্যা হচ্ছে আমার কম্পিউটার হ্যাং করে গিয়েছে। খুবই দুঃখিত, এই জন্যে আমি গ্লোবাল ম্যাপারটা আবার একটু চালু করি। আচ্ছা, এর মাঝখানে একটু কথা বলে নিই। আমার প্রেজেন্টেশনগুলো আমি দিয়ে দেবো, আমার মনে ছিল না কালকে, যার কারণে আমি দিই নাই। আমি আজকে ইনশাল্লাহ, আমি আসলে কালকে অফিস থেকে গিয়ে ঘুমাই গেছিলাম, তো আমি ওই জন্য প্রেজেন্টেশনটা দিতে পারি নাই। আমি আজকে প্রেজেন্টেশনটা দিয়ে দেবো আপনাদেরকে। আমি একটা ইউটিউবের লিঙ্ক দেব, আপনারা হয়তো খেয়াল করবেন যে ইউটিউবে আমি চেষ্টা করব হচ্ছে আমার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমি হচ্ছে আমার যে সবগুলোকে আমি একটা প্লে লিস্টে করে নিয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে হচ্ছে আমার যে ট্রেনিং অন কোঅর্ডিনেট সিস্টেম, এই প্লে লিস্টে কমনলি যেটা ইউজ করি ইউনিভার্সাল ট্রান্সভার্স, এই প্লে লিস্টের আমি হচ্ছে দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? সবাই যেটা এটা সম্পর্কে জানা আছে যে আমরা সবসময় ইউজ করি। হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, আমি 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 একবারে দেওয়ার চেষ্টা করতেছি, বাট এগুলো হচ্ছে ফাইলগুলো হচ্ছে অনেক বড় বড় হওয়ার কারণে আমার হচ্ছে ফাইলগুলো যাচ্ছে না। তো আমি চেষ্টা করতেছি দুইবারে বা তিনবারে ফাইলগুলোকে ট্রান্সফার করে নেওয়ার। তো আমি হচ্ছে সবগুলোকে এই সবগুলোকে হচ্ছে আমার ট্রেনিং অন কোঅর্ডিনেট সিস্টেম যেটা, এই কোঅর্ডিনেট সিস্টেমে আমি সবগুলোকে সেভ করতেছি। এবং আমার যে প্লে লিস্ট আছে
ট্রেনিং অন কোঅর্ডিনেট সিস্টেম, এই প্লেলিস্টের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এখানে গেলে আমি যে ভিডিওগুলো করতেছি সেই ভিডিওগুলো সবগুলোই আপনারা পেয়ে যাবেন। সবসময় ইউজ করি ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেবল। তো ট্রান্সভার্স এখানে আমরা যদি দেখি ট্রান্সভার্স আসলে কি, যে আমি যদি আচ্ছা ঠিক আছে, আমি অলরেডি কিন্তু আমার যে ইয়া আছে কোঅর্ডিনেট মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে কিন্তু আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার প্লে লিস্টের লিঙ্ক, যে প্লে লিস্টে আমার এই ভিডিওগুলো আমি আপলোড করতে থাকবো। আমি অলরেডি কালকেরটা 4টা পার্ট করছি, করে একটা পার্ট আপলোড করছি, আগের দিনের 3টা পার্ট আপলোড করছি। ইনশাল্লাহ আজকে কালকেরগুলো হয়ে যাবে, আজকেরটা হয়তো পেতে কালকে পর্যন্ত সময় লাগবে আর কি। তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে প্রথমে ডাটা ফাইল যখন আমি ওপেন করব, সেই ডাটা ফাইল ওপেন করলে সবার আগে আমাকে মনে রাখতে হবে যে আমার যে সোর্স ডাটা, সেই সোর্স ডাটাটার আমার হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটা আমার জানা থাকতে হবে, এবং সেই কোঅর্ডিনেট সিস্টেমটা আমাকে ডিফাইন করে দিতে হবে। এটা হলো সবার প্রথমের কাজ। এটা যদি জানা না থাকে তাহলে আমার জন্য সমস্যা। ওকে, এই 3106 ইপিএজি 3106টা আপনারা মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য বিটিএম বা এই রিলেটেড যদি কোনো কাজ হয়, তাহলে বা গুলশান 303 রিলেটেড যদি কাজ হয়, খুব সহজেই এর প্যারামিটারগুলো আপনি লোকেট করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, আমি এটা দিলাম। এরপরে এটাকে আমি হচ্ছে যে কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফার করব, আমি একটু আগে সেভ করছি। আমি যদি এখন চাই যে আমি এই প্যারামিটারটা ওপেন করে করব, আচ্ছা আমি এখানে হচ্ছে সেভ করে রাখলে আমি দিতে পারি সরাসরি। সেভটা হয় নাই তখন, আমি যেহেতু ক্লোজ করে ফেলছিলাম। তাহলে এখানে হচ্ছে 46 জন WGS 84 ডিফাইন করে দিলাম, দিয়ে যদি আমি ওকে করে দিই। এখন আমি যদি একটু নিচের দিকে দেখি যে আমার এখন কিন্তু ইউটিএম 46 জন, এবং আমার কিন্তু কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটাকে যদি আমি আবার ট্রান্সফার করে নেই, আমার যে ফরম্যাটটা আমার পছন্দ আর কি। আমি নর্মালি অটোক্যাড, আমরা যেহেতু অটোক্যাডে কাজ করি, অটোক্যাডেই আমরা করব। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল, তাই না? সরাইল ইউটিএম আমি ট্রান্সফার করে নিলাম। এখন আমি যে প্রসেসটা গ্লোবাল ম্যাপারে দেখাচ্ছি, এই কাজটা যে কোনো জিআইএস রিলেটেড সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার যেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটাকে হ্যান্ডেল করে বা কোঅর্ডিনেট সিস্টেমগুলোকে লোকেট করে, সেটা করতে পারে। এখানে কিন্তু এক্সপোর্টে কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে, এক্সপোর্টে কিন্তু যেমন আমি এটাকে 3D-তে নিতে পারি, এটা কিন্তু কেএমজেডেও নিতে পারি। অর্থাৎ আমি যদি এখানে চাই যে আমি এটাকে কেএমএল বা কেএমজেডে নিতে চাই, সেটা কিন্তু নিতে পারবো। এই যেখানে কেএমজেড বা কেএমএল যদি নেই, সরাসরি কিন্তু কেএমজেড বা কেএমএল হয়ে যাবে, যেটা আমরা গুগল আর্থ থেকে অভ্যস্ত আর কি। তো বেসিক্যালি আমার কাজ কিন্তু শেষ। এখন হলো যে আমি যেটাকে ইউটিউবে ট্রান্সফার করলাম দুটো ফাইলটাকে, এই দুটো ফাইলটাকে আমি যদি কম্বাইন করে দেখি, যেহেতু দুটোই ইউটিএমে এখন করা হয়েছে, দুটোই কিন্তু আগের মতো সেম লোকেশনে পড়ার কথা, কাছাকাছি। হয়তো এক্স্যাক্টলি সেম লোকেশন যদি নাও হয়, তাহলে কাছাকাছি অবশ্যই পড়বে। আর আমি সবসময় বলে দিচ্ছি যে ট্রান্সফরমেশন যদি অ্যাভয়েড করা যায় তাহলে সবচেয়ে ভালো। ঠিক আছে, আচ্ছা আসছে না? এবার ঠিক আছে। এখন দুটো যেহেতু ইউটিএমে আছে, আমি যে কোনো একটাকে যদি অন্য একটা ড্রয়িংয়ের উপরে পেস্ট করে দিই, বা অন্য একটা ড্রয়িংয়ের উপরে যদি আমি ফেলাই দিই,
যেটা এর আগে বলছিল পেস্ট অরিজিনাল কোঅর্ডিনেট। দেখেন আগের মতোই যে একটু ডিফারেন্স যেটা আছে সেটা থাকবে, আমি বারবার করে বলছি, কিন্তু ড্রয়িংটা দুটা ড্রয়িংয়ে ইউটিএমে নিয়ে আসছে এবং দুটো ড্রয়িংয়ে যদি আমি যখন মার্চ করে ফেলতেছি এটা অলমোস্ট কাছাকাছি লোকেশনে চলে আসতেছে। আর আমি বারবার করে বলতেছি যে এই এররগুলো এলিমিনেট করা যাবে যদি ফিল্ড ওয়ার্কটা ভালোভাবে করা যায়, ফিল্ডের রেফারেন্সিংটা ভালোভাবে করা যায়, আর হচ্ছে প্যারামিটার্সগুলো প্রপারলি ইউজ করা যায়। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? কি আমার কথা শোনা যাচ্ছে নাকি এখন শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, সালাউদ্দিন স্যার আসছে। আচ্ছা, বেসিক্যালি তাহলে আমাদের কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। বেসিক্যালি আমাকে জানতে হবে যে কোঅর্ডিনেট সিস্টেমটা কি, সেই জিনিসটা আমরা অলরেডি আলোচনা করছি। দ্বিতীয়ত হলো আমার যে ট্রান্সফরমেশনের কাজের জন্য কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে ডেটাম এবং প্যারামিটার্স। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডেটাম এবং প্যারামিটার্স, সেটা আমরা গতকালকে যেটা নিয়ে আলোচনা করছি। আজকে জাস্ট একটা এক্সাম্পল দেখাইলাম যে কীভাবে এটাকে ট্রান্সফার করা যায়, ঠিক আছে, আর কীভাবে কীভাবে ট্রান্সফার করা যায়। আমি জাস্ট একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাইলাম যে আমি অলরেডি একটা প্রবলেম ফেস করছি যে আমার একই লোকেশনে দুই দিক থেকে দুইটা সার্ভে আসছে, যেটা দুইটা কোঅর্ডিনেট সিস্টেমে। আমার যদি কখনো প্রয়োজন পড়ে, আমি কিন্তু বারবার করে বলতেছি যে আমার কিন্তু এরকম প্রয়োজন নাই যে আমি ফিল্ডে কাজ করতে পারবো না। ফিল্ডে কিন্তু আমি কাজ করতে পারবো, কারণ দুইটা যে কোঅর্ডিনেট সিস্টেমে থাকে না রাখি না কেন, তার জন্য কিন্তু আমার যে বিএম টিবিএম সেগুলো কিন্তু সেই কোঅর্ডিনেট সিস্টেমে রাখা আছে। তার সাপেক্ষে যখনই আমি সেট আউট করবো বা যখনই আমি ফিল্ডে কাজ করবো তখন কিন্তু কাজ করা যাবে। ফিল্ডে কাজ করতে অনেক ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সমস্যা যেটা হচ্ছে যদি কখনো এই ফাইলগুলোকে মার্জ করতে হয় বা একাধিক কাজকে যদি কখনো একটা কাজে নিয়ে আসতে হয়, যেটাকে অনেক সময় আমরা জিআইএস ডাটাবেস বলি। আমরা অনেক সময় যেটা জিআইএস ডাটাবেস বলি, ধরেন যে আমি একটা কাজ করতেছি, বসির ভাই আছে এনভায়রনমেন্টালিস্ট, ওনারা একটা কাজ করতেছে, হাইড্রোলজির একজন আছে, তারা আলাদা করে কাজ করতেছে, সবাই আলাদা আলাদা করে কাজ করতেছে। সেই কাজগুলোকে আমাকে মার্জ করতে হবে। যখনই মার্জ করার চিন্তা করতে হবে তখনই আমাকে চিন্তা করতে হবে যেন সবগুলো কোঅর্ডিনেট সিস্টেম এক হয়। যদি এক থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এক না থাকে, কারণ অনেক সময় দেখা যায় যে কি আমরা বিটিএমে কাজ করছি কিন্তু ফিল্ডে যে ডাটা নিয়ে আসছে সেই ইউটিএমে নিয়ে আসছে, কিংবা হলো জিওডেটিক সিস্টেমে নিয়ে আসছে, লংগিটিউড ল্যাটিটিউড নিয়ে আসছে। তাহলে সেই জিনিসগুলোকে আমি কীভাবে ট্রান্সফার করতে পারি, তখনই কিন্তু ট্রান্সফারের প্রশ্নটা আসে। আর আদারওয়াইজ আমরা চেষ্টা করব ট্রান্সফারটাকে যত কম ইউজ করা যায়। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? মারাজুল, জি, আমি এই সাবজেক্টে আসলে খুব ইন্টারেস্টেড ছিলাম, যদিও আমার ব্যবহার কম, কিন্তু সরি আমি না থাকতে পারে। আসলে এখন আমার কাছে গ্রিক এন্ড ল্যাটিন মনে হচ্ছে সবকিছু। স্যার আমি ভিডিওগুলো আপলোড করে দিলে স্যার আপনাদের সবার জন্য সুবিধা হবে। আপনারা কিন্তু যারা ক্লাস মিস করছে বা যারা আলোচনা মিস করছে তারা কিন্তু ভিডিও দেখতে পারবে, সাথে সাথে কিন্তু আমি ইয়াগুলো দিয়ে দেবো, অর্থাৎ আমার যে প্রেজেন্টেশন ফাইলগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আমি এখন যা দেখাচ্ছি, অর্থাৎ অটোক্যাডে যা করতেছি যা বলতেছি সবই কিন্তু ভিডিও হচ্ছে। আমি যে মাঝখানে 5 মিনিট 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি সেটাও কিন্তু অলরেডি ভিডিও আছে, আমাকে যদি এটা কেটে ফেলতে হবে। অর্থাৎ আমার এই স্ক্রিনে আমার এখানে যা দেখানো হচ্ছে এবং যা বলা হচ্ছে সবই কিন্তু ভিডিওতে থাকবে। আপনারা চাইলে সরি, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো সোফার ইউ ডিসকাস অল অ্যাবাউট প্রজেক্টিং কার্ভ সারফেস ইনটু xy two-dimensional plane. yeah, Its error and how to correct this error and transformation from one coordinate system to another. আমার কোশ্চেনটা হলো যে আমরা আরেকটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম পড়ছি তখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। তো এ থেকে যেটা জেড কোঅর্ডিনেট, যেটা জেড এর মানটা তো আমরা কোথাও ইউজ করলাম কি এই টোটাল ডিসকাশনে? বেসিক্যালি একটা ভূমিকা আছে, আমাদের কি কাজে জেডটা লাগে? ওকে, খুব ভালো একটা প্রশ্ন আসছে এখানে। বেসিক্যালি জেডটা যেটা বলা হয়, যেটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে ভার্টিক্যাল ডেটা। আমরা এতক্ষণ যে ডেটাগুলো কথা বলতেছি সেটা হচ্ছে হরিজন্টাল ডেটা, তাই না? অর্থাৎ আর্থের পজিশন, তাই তো? আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যা কথা বলছি সব কিন্তু হচ্ছে আর্থের
পজিশন। এখন যদি আমি Right. ভার্টিক্যাল ড্যাটামের কথা বলি, ভার্টিক্যাল ড্যাটাম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভার্টিক্যাল ড্যাটামের কিছু রুলস আছে। সেই রুলসটার ভিতরে মিন সি লেভেল ইউজ করা হয় সবচেয়ে বেশি। মিন সি লেভেল ইউজ করা হয় এর একটা সবচেয়ে বড় কারণ হলো আপনার ওয়াটার লেভেল কিন্তু যে কোনো জায়গায় অলওয়েজ সেম হবে। অর্থাৎ আপনি যে ওয়াটার লেভেলে তো কার্ভ, না ওয়াটার লেভেলেও কিন্তু কার্ভ, এই জন্য কিন্তু মিন সি লেভেল কিন্তু প্লেন কার্ভ, না, না। নিচে নাই, না এটা কিন্তু ঢেউ ধরলে আবার আছে। মিন সি লেভেল বলে, তো এই জন্য কিন্তু বলে যে মিন সি লেভেল। অর্থাৎ আপনার 40 ইয়ার্স 50 ইয়ার্স যে সি লেভেল আছে তার কিন্তু রুট মিন করে কিন্তু মিন সি লেভেলটা ডিফাইন করা হয়। বাংলাদেশে পিডব্লিউডি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, আর একটা হলো পাবলিক ওয়াটার ডিপার্টমেন্ট নাকি যেন একটা আছে, পিডব্লিউডি আছে, আমি ভুলে গেছি। আর একটা হলো ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তারা কিন্তু বা এসওবি সার্ভে অফ বাংলাদেশ, তারা কিন্তু এই যে মিন সি লেভেল, এটা তো একটা ক্যালকুলেশন, এটা কিন্তু একটা ক্যালকুলেশন যে আমি একটা লেভেল ধরে এর সাপেক্ষে আর্থের যে পয়েন্টটা সেটা কত উপরে বা কত নিচে আছে সেটাকে ডিফাইন করি। আমরা গতদিন যে স্ফেরয়েড বা স্ফেরিক্যালের কথা বলছি না, আচ্ছা আমি একটু যদি সময় দেন আমি একটু ক্লিয়ার করে নিই। ওকে, আমার এটা দেখতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, গতদিন কিন্তু আমরা খুব সহজে একটা কথা বলছি যে কোনো ডেটা হচ্ছে একটা স্ফেরয়েড বা এলিপসয়েড, যেটাকে আমরা ধরে নিচ্ছি যে আর্থের সাপেক্ষে রিলেটিভ একটা ইকুয়েশন আর কি। এলিপসয়েডের একটা ইকুয়েশন আছে, ফলস আছে কি বলে, মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস আছে। আর আমরা যখন ইয়ার কথা বলবো, ভার্টিক্যাল ড্যাটামের কথা বলবো, আমি একটু আপনাদেরকে একটু দেখাই দিই। আচ্ছা, এটা কি আপনারা একটু দেখতে পাচ্ছেন আমার এখানে? হ্যাঁ, দেখা যাচ্ছে আর্থ সারফেস। আর্থ সারফেস, খেয়াল করবেন, এটা কিন্তু আর্থ সারফেস। আমরা কি করি, আমরা হচ্ছে সি সারফেস যেটা, সেটাকে আমরা একটা মিন ধরে নিই। মিন ধরে পুরো আর্থটাকে আমরা কভার করি একটা এলিপস বা হচ্ছে স্ফেরয়েডের মাধ্যমে, ঠিক আছে? এলিপসয়েড বা স্ফেরয়েডের মাধ্যমে করা হয়, যেটা কিন্তু হরিজোনাল ডাটামের জন্য করা হয়। হরিজোনাল ডাটামে কিন্তু রেফারেন্সটা কিন্তু সি লেভেল ধরা হয় না, লেভেলের জন্য কিন্তু সি লেভেল ধরা হয় না, ওটা কিন্তু কোঅর্ডিনেট ধরা হয়, অর্থাৎ সেন্টার, তারপর হচ্ছে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস ধরা হয়। এখানেও অলমোস্ট সিমিলার, কিন্তু এখানে ধরা হয় হচ্ছে সি লেভেল, মিন সি লেভেলটাকে। এখন এই মিন সি লেভেলের সাপেক্ষে আমি তো কোঅর্ডিনেট পাইলাম, ওই পয়েন্টটা আমার কত উপরে বা কত নিচে আছে এটাকে যে ডিফাইন করা হয়, এটাই হচ্ছে আপনার ভার্টিক্যাল ড্যাটা। হ্যালো, হ্যাঁ, শুনছি। বুঝছেন তো? এটা সিম্পল যে এটা হলো মিন সি লেভেল। এখন এই মিন সি লেভেলটাকে ধরে আমরা একটা ম্যাথমেটিক্যাল মডেলিং করে তার সাপেক্ষে আমার যে আর্টটা আছে, আর্টটা কত উপরে বা কত নিচে আছে সেটাকে ডিফাইন করা হয়। ওই যে বলে ৮,০০০ ফিট উপরে, ১০,০০০ ফিট উপরে পাহাড়ের ওই এই মিন সি লেভেল থেকে। হ্যাঁ, এটা মিন সি লেভেল থেকে ধরা হয়। এখন সব জায়গার মিন সি লেভেল কি একরকম নাকি? বুঝিনি, বাংলাদেশের সি একরকম, এটার একটু শুনেন, এটার একটু ডিফারেন্স হচ্ছে কি, যে আপনি যখন ক্যালকুলেশন করবেন, আপনি ক্যালকুলেশনের সময় কোন ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা ইউজ করতেছেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনার মিন সি লেভেলটা ডিফারেন্স হবে। অর্থাৎ আমি যদি এসওবির কথা বলি, এসওবি যে ইকুয়েশন যে মিন সি লেভেলটা ডিফাইন করছে, পিডব্লিউডি হয়তো ওই ইকুয়েশন দিয়ে মিন সি লেভেল ডিফাইন করে নাই, কিন্তু এসওবির যতগুলা রেফারেন্স পয়েন্ট আছে, সবগুলাই কিন্তু একই মিন সি লেভেল থেকে করা। আমি কি বুঝাতে পারছি? আমার কথা শোনা যাচ্ছে স্যার? জি ভাই, শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি তো আমরা। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে, প্রশ্নটা ছিল যে মিন সি লেভেল একই কিনা, তাই না? হ্যাঁ, সিস্টেম, আপনি যার সিস্টেমটা ইউজ করবেন, আমি যদি এসওবির সিস্টেমটা ইউজ করি, তাহলে এসওবির জন্য যে মিন সি লেভেল, তাহলে পুরো বাংলাদেশের জন্য সেম মিন সি লেভেল। আমি যদি পিডব্লিউডিটা ইউজ করি, পুরো বাংলাদেশের জন্য সেম মিন সি লেভেল। অর্থাৎ সেইখান থেকেই কিন্তু আমার এখানে লেভেলটা ডিফাইন হবে। এখন আমার তো আর মিন সি লেভেল তো সবসময় জানা নাই, তাই না? বা আমার মিন সি লেভেল থেকে আমি এখন কতটুকু উপরে আছি সেটা তো আমার জানা নাই, সবসময় তো আমি ক্যালকুলেট করতে পারবো না, তাই না? না। এই জন্য কিন্তু
এই জন্য এসওবি বলেন পিডব্লিউডি বলেন তারা কিন্তু কি করছে সারা বাংলাদেশে কিছু বেঞ্চমার্ক বলে এগুলোকে বিএম বলে, তারা কিন্তু বেঞ্চমার্ক ডিফাইন করে দিছে যেখানে ওরা বলে দিছে যে এইটা হচ্ছে মিন সি লেভেল থেকে এত উপরে আছে। আমরা ওটার সাপেক্ষে তো ধরেন যে আমি একটা বেঞ্চ লেভেল পাইলাম যেটা হলো মিন সি লেভেল থেকে 3 মিটার উপরে, আমি ওই 3 মিটারটাতে ঢুকে তার থেকে হিসাব করব যে আমি এর থেকে কত উপরে আমি কত নিচে আছি। আমি যদি এটা বের করতে পারি তাহলে কিন্তু আমি ওখান থেকে বলতে পারছি 3 থেকে 1 মিটার উপরে আছে তাহলে 3 প্লাস 1, বা 1 মিটার নিচে আছে তারপরে 3 মাইনাস 1, তাই না? লেভেলটা কিন্তু তখন ওইভাবে হিসাব করা হয়। আমাদের এইখানে যে কোরিলেশন অর্থাৎ কোঅর্ডিনেটের যে কোরিলেশনের যে বিষয়গুলো লেভেলের ক্ষেত্রে কিন্তু কোরিলেশনে এত ডিফারেন্স হয় না। কারণটা হচ্ছে আপনার মিন সি লেভেলটা আপনি যা ধরবেন তার উপরেই কিন্তু ডিফারেন্স। আমি যদি মিন সি লেভেল ধরি একটা লেভেলে, পিডব্লিউডি হচ্ছে মিন সি লেভেল ধরে তার থেকে 0.46 উপরে, তাদের ক্যালকুলেশনে ওটা বেশি আসছে। তার মানে আমি যখনই এসওবি থেকে পিডব্লিউডি কনভার্টে যাব তখন জাস্ট আমার ওই ভ্যালুটা প্লাস, সবগুলো পয়েন্টের জন্য ওই ভ্যালুটা প্লাস করে দিলে হবে, বা সবগুলো পয়েন্টের জন্য ওই ভ্যালুটা মাইনাস করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমার ইন্টারন্যাশনাল প্লেন গুলো যে বিভিন্ন দেশে ল্যান্ড করে তারা তো মিন সি লেভেল থেকে বিমানবন্দর কতটুকু উঁচু নিচু আছে সেটা দেখে নামে। হ্যাঁ। তো এটা বাংলাদেশের যদি মিন সি লেভেল একরকম ধরে পিডব্লিউডি অন্য ওটা তারা কি ইন্টারন্যাশনাল কোনো রুল ফলো করে নাকি? ওদের কিন্তু অ্যালটিটিউড বলে একটা কথা আছে, জিওডেটিক হাইট বলে অনেক সময়। এটা কিন্তু হচ্ছে আপনার একটু মনে রাখতে হবে, আমরা যে মিন সি লেভেল বললাম না, এটা তো হচ্ছে আমাদের কাজের জন্য। কিন্তু আমি যদি মিন সি লেভেল না করি, আমি যদি পৃথিবীর বাইরে একটা সারফেস চিন্তা করি, একটা যেটা হলো পুরো পৃথিবীটাকে একটা সারফেসে নেবে, মিন সি লেভেল না, পুরো পৃথিবীটাকে একটা সারফেসে নেবে, যেটাকে অনেক সময় বলা হচ্ছে জিওডেটিক হাইট, বুঝছেন? জিওডেটিক হাইট। হ্যাঁ, তো ওই জিওডেটিক হাইটের সাপেক্ষে আমার আর্টটা কিন্তু যেটা বলে ম্যাগনেটিক ফিল্ড, যেটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য তো শেপটা চেঞ্জ হয়। তো ওইটার সাপেক্ষে তারা করে কি একটা কোরিলেশন করে যে এইখান থেকে কতটুকু নিচে বা কতটুকু উপরে আছে। মিন সি লেভেলের মতোই আমরা বাংলাদেশের জন্য মিন সি লেভেল ইউজ করি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু রেকগনাইজ ওদের কিন্তু একটা লেভেল সিস্টেম আছে যেটার সাপেক্ষে বাকি সবগুলোকেই ডিফারেন্স করা হয়। অনেক সময় এটাকে অনেক সময় জিওডেটিক হাইটও বলে। আমি কি বোঝাতে পারছি স্যার? হ্যাঁ, বুঝতে পারছি। এই ভার্টিক্যালের কোরিলেশনগুলো শুধুমাত্র আপনি যে রেফারেন্স ভ্যালুটা ধরতেছেন সেই রেফারেন্স ভ্যালুটা প্লাস মাইনাস হবে। এটা কিন্তু আমাদের হরিজন্টালের মতো যে ডেটাবের মতো এত প্যারামিটার লাগে না। ধরেন আমি মিন সি লেভেল যে লেভেল ধরছি, আপনি মিন সি লেভেল আমার থেকে 5 মিটার উপরে ধরছেন, তাহলে আমার মিন সি লেভেল থেকে যে লেভেলগুলো আমি পাইছি সবগুলোর সাথে আমি 5 মিটার যোগ করে দিলে কিন্তু আপনার যে হিসাব অনুসারে পেয়ে যাব, তাই না? এটা কিন্তু সিম্পল প্লাস মাইনাস হিসাব। আমরা সব সময় ভার্টিক্যাল ডেটা নিয়ে কথা কম বলি, তার একটা সবচেয়ে বড় কারণই হলো এটা হলো সিম্পল প্লাস মাইনাস হিসাব। কিন্তু যদি আমরা কন্ট্যুরিং করি, উঁচু নিচে এলিভেশন যখন করি, বিল্ডিং এর 5 ফিট প্লাস 6 ফিট, সেগুলো কিভাবে থাকবে? সেটার জন্য মানে ইন্টারন্যাশনাল এগুলো দরকার। না। পিডব্লিউডি ওখান থেকে কন্ট্যুরিং শুনেন স্যার, কন্ট্যুরিং দুভাবে করা যায়। আপনার হলো একটা লোকাল কন্ট্যুরিংটা হচ্ছে কি যে আপনি মিন সি লেভেল কোথায় কি আছে আপনি জানেনই না, দরকার নাই আপনার, ঠিক আছে? আপনার একটা এরিয়া আপনি কাজ করতেছেন, আপনি এরিয়ার একটা পয়েন্ট আপনি ধরে নিলেন যে আচ্ছা এই পয়েন্ট আমি 10 ধরে নিলাম, বা এই পয়েন্ট আমি 0 ধরে নিলাম, হাইট ধরে তার সাপেক্ষে আমি বাকিগুলোর হচ্ছে প্লাস মাইনাস করতেছি যে আচ্ছা এটা যদি 10 হয়, এর থেকে এটা 2 মিটার উপরে আছে তাহলে এটা 12, এটা এখান থেকে 2 মিটার নিচে আছে তার মানে এটা হলো 8। এভাবে হিসাব করে আপনি পুরো এরিয়াটার কিন্তু একটা লেভেল ডিফাইন করে দিতে পারবেন। এবং সেই লেভেল ডিফাইন করে দেওয়ার পরে আপনি যখনই লেভেল পাবেন তখন কিন্তু তার সাপেক্ষে আপনি কন্ট্রোলটা করে ফেলতে পারবেন। এটা কিন্তু ইন্টারন্যাশনাল কোনো রুলস বা নিয়মের কোনো প্রয়োজন এখানে পড়বে না। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি স্যার? হ্যাঁ, বুঝতে, থ্যাংক ইউ। তাহলে এইটা হলো ভার্টিক্যাল ডেটাটা নিয়ে আমরা সবচেয়ে কম কথা বলি এই একটা কারণে, কারণ এটা শুধুমাত্র প্লাস মাইনাস হিসাব, তো আপনার ম্যাথমেটিক্যাল যেটা অনেক সময় বলি যে আমরা অনেক সময় অ্যালজেব্রিক প্লাস মাইনাস, তো এই জন্য এটা নিয়ে কথা কম বলা হয়। কিন্তু হরিজন্টাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিন্তু অনেক ইনফরমেশন লাগে। আপনার লোকাল ডেটা যদি ইউজ করেন তাহলে সেটাকে যদি আপনি সেন্ট্রাল যেটা ডেটা আমরা গতকাল তো আপনি স্যার একটু মিস করছেন, আমরা যে অনেক সময় বলছি যে অনেক সময় কখনো যদি লোকাল ডেটা ইউজ করি তার জন্য যে রেফারেন্স হবে, যখন আমরা জিওসেন্ট্রিক রেফারেন্স ইউজ করি তার জন্য কিন্তু ডাটা অনেক সময় চেঞ্জ হয়। আবার অনেক সময় হয় কি যে আমার অ্যাক্সিসের লেন্থ কম বেশি হয়, এই ভ্যারিয়েশনগুলোর জন্য কিন্তু আমার কোঅর্ডিনেটের ভ্যারিয়েশন অনেক বেশি হয়। আর আরেকটা জিনিস আমাদের একটু কমন মনে রাখতে হবে
সবসময় মনে রাখতে হবে যে যদি কখনো প্রয়োজন না পড়ে তাইলে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা না করাই হচ্ছে সবচেয়ে ভালো। অর্থাৎ এই জন্য কিন্তু আমরা সবসময় বলি যখন কোনো একটা প্রজেক্টে কাজ করি সবসময় আমরা চেষ্টা করি সেই প্রজেক্টের কাজটা যেন সবসময়ই হচ্ছে একই কোঅর্ডিনেট সিস্টেমে করা হয়, ঠিক আছে? অথবা হ্যাঁ। আমরা যেটা বলি যে যদি প্রজেকশন সিস্টেম ইউজ না করি তাহলে হচ্ছে যেটা কমন, যেটা হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে ডিফাইন করা হয় অনেক কিছু, সেই ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়েও কিন্তু ডিফাইন করা যায়। অর্থাৎ আপনার ল্যাটিটিউড লঙ্গিটিউড থাকলে এটাকে খুব সহজেই আপনার রিলেটিভ প্রজেকশন সিস্টেমে নিতে পারে। কিন্তু যখন ট্রান্সফরমেশনের কথা আসে তখন কিন্তু ওই প্যারামিটার্সের ঝামেলা আসে, এই ঝামেলা আসে, ওই ঝামেলা আসে, তারপরে কি স্কেলিং এরর আসে। আমি হয়তো এখানে দেখাইতে পারি না, কিন্তু একই এরিয়ার একই বাংলাদেশের বিভিন্ন প্রজেকশন সিস্টেমের জন্য বাংলাদেশের এরিয়া বিভিন্ন রকম আসে, কোথাও কম আসে কোথাও বেশি আসে, কারণ এটা অ্যাকুরেসির উপরে ডিপেন্ড করে। তো আমি ওইটাতে যাচ্ছি না, কারণ ওটা নিয়ে আলোচনা করতে গেলে আমাকেও আর একটু স্টাডি করতে হবে অনেক বেশি। তো খুব সিম্পল ভাষায় আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে যদি প্রয়োজন না পড়ে ট্রান্সফরমেশন করব না, কিন্তু যদি ট্রান্সফরমেশন আমাকে করতেই হয়, যে না আমাকে করতেই হবে, দেন আমাকে প্যারামিটার্সগুলো খুব ভালো করে জানতে হবে, ডেটামসগুলো খুব ভালো করে জানতে হবে, এবং সেই অনুসারে আমাকে সোর্স ফাইলটাকে ঠিক করতে হবে, এবং সেখান থেকে আমাকে আমার যে টার্গেট প্যারামিটার বা যে টার্গেট কোঅর্ডিনেট সিস্টেম আছে সেই টার্গেট কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফার করতে হবে। আমি কি সব বোঝাতে পারছি? আমার এত কথা বলার উদ্দেশ্য কিন্তু এটাই। আমি কি সবাইকে বোঝাতে পারছি? কেউ কিছু ভাইয়া? বলছে না কেন, বুঝতে পারতেছে না নাকি? ভাইয়া প্রিয়াঙ্কা কিছু বলতেছিলা? জি ভাইয়া বুঝছি মোটামুটি। আচ্ছা, বোঝা না বোঝাটা হয়তো একটু আলোচনা করা যাবে, কিন্তু আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি বারবার করে বলছি ট্রান্সফরমেশনটা যেহেতু একটা সফটওয়্যার রিলেটেড কাজ, আমাদের কিন্তু বেসিক কিছু সফটওয়্যার আমাদের একটু শেখা উচিত, বিশেষ করে যদি আমার ট্রান্সফরমেশন বা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ করতে হয়। আপনাদের আউট অফ কনটেক্সট আমি একটা স্মল ট্রিক্স দেখাই, যদি কারো ইন্টারেস্ট থাকে। কারো কি ইন্টারেস্ট আছে? জি ভাই দেখ। আচ্ছা, আমাদের কাজ করতে গেলে অনেক সময় কিন্তু আমরা মোবাইল দিয়ে জিপিএস পাই না? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, তো আমি যেটা বলতেছিলাম খুব সহজ ভাষায় যদি আমি বলি যে যে কোনো ইভেন আমার এখন মোবাইলে যদি আমি চাই যে আমি কয়েকটা পয়েন্টের কোঅর্ডিনেট বা বের করতে পারবো, ল্যাটিটিউড লঙ্গিটিউড বের করতে পারবো না? আমার কথা শোনা যাচ্ছে? আমি কিন্তু বুঝতেছি না শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ পারবো ভাই। তো এখন আমার যদি খুব সিম্পল যে কিছু আমার ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে, যেমন আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, এখানে একটা বিএম এর কতগুলো বিএম এর ল্যাটিটিউড লঙ্গিটিউড করা আছে উইথ লেভেলস, তাই তো? দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। ওকে, তো আমাদের আমরা অনেক সময় ল্যাটিটিউড লঙ্গিটিউডটা যেভাবে ইউজ করি, এটাকে খুব সহজে গুগলে ট্রান্সফার করা যায় বা গুগলে নেওয়া যায়। এটা কারো ধারণা আছে? কোনো সফটওয়্যার ছাড়াই এই জিনিসটাকে গুগলে নেওয়া যায়। এর সম্পর্কে কারো কিছু ধারণা আছে? না ভাইয়া নাই। এটা যদিও আমার মেইন ইয়ার বাইরে, সবারই আমার জানা মতো সবারই গুগলের উপরে আমাদের আছে, ঠিক আছে? মাই ম্যাপ আছে, তাই না? সবারই গুগল অ্যাকাউন্ট আছে, তাই না? জি ভাইয়া। যাদের গুগল অ্যাকাউন্ট নাই তারা গুগল অ্যাকাউন্ট করে নিয়েন। গুগল অ্যাকাউন্ট থাকলে আপনি চাইলে অনেক কাজ করতে পারেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? না এখন দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে না।
স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ এখন একটা স্ক্রিনে আসছে বেসিক্যালি Google My এটা Map। হচ্ছে গুগলের মাই ম্যাপ, অর্থাৎ গুগলের যে মাই ম্যাপ অপশনটা, এইটা কিন্তু গুগল অ্যাকাউন্ট থাকলেই ওপেন করা যায়। এটার জন্য কোনো লাইসেন্স লাগে না, কোনো কিছু লাগে না। এখানে সিম্পলি যদি একটা আমি ম্যাপ ক্রিয়েট করতে চাই, ওকে, ম্যাপের ভিতরে কিন্তু আমি অনেক কিছু ইম্পোর্ট করতে পারি। আমি চাইলে অটোক্যাড ইম্পোর্ট করতে পারি, আমি চাইলে কেএমএল ইম্পোর্ট করতে পারি, আমি চাইলে জিএক্সএস ইম্পোর্ট করতে পারি। ওকে, এখানে কিন্তু সিএসভি, এক্সএলএস, কেএমএল, জিএফএক্স যে কোনো ফরম্যাট, অথবা সিলেক্ট করে দিতে পারি যে কোনো কিছু। ঠিক আছে, তো এখন আমি যদি এখানে জাস্ট আমার যে এক্সেল ফাইলটা আছে বা সিএসভি ফাইলটা আছে সেটা সিলেক্ট করে দেই, সবার প্রথমে বলছে যে সিলেক্ট দ্য কলাম ফ্রম দ্য ল্যাটিটিউড লঙ্গিটিউড পেয়ার, অর্থাৎ আমার ল্যাটিটিউড লঙ্গিটিউড কোন 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 ইয়া থেকে পাবে। সবসময় মনে রাখতে হবে ল্যাটিটিউডটা আগে আসবে, লঙ্গিটিউডটা কিন্তু পরে যাবে। সবসময় মনে রাখতে হবে ল্যাটিটিউডটা আগে যাবে, লঙ্গিটিউডটা পরে যাবে। আর ইস্টিং নর্দিং এর ক্ষেত্রে সবসময় ইস্টিংটা আগে থাকবে, নর্দিংটা পরে যাবে। ঠিক আছে, ইভেন কিন্তু এখানে কিন্তু আমি যদি ইস্টিং নর্দিংও ইউজ করি তাও কিন্তু আমার কেএমজেড করতে পারবো খুব সিম্পলি। এরপরে আমার হচ্ছে আইডেন্টিফিকেশনটা আসবে হচ্ছে ডিএম নাম্বার দিয়ে। ওকে, দিয়ে যদি আমি ফিনিশ করে দিই, তাহলে সে জাস্ট সিম্পলি ডাটাটাকে ল্যাটিটিউড লঙ্গিটিউড থেকে কি করবে, কনভার্ট করে গুগল ম্যাপের উপরে নিয়ে নেবে। আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। জি ভাইয়া দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখবো যে এখানে কিন্তু আমার প্রত্যেকটার ইনফরমেশন কিন্তু অটোমেটিক, অর্থাৎ আমি যদি ক্লিক করি ইনফরমেশন অটোমেটিক চলে আসবে। এখন এই যে প্রসেসটা, এখান থেকে আমি কিন্তু কিচ্ছু করি না, জাস্ট ফাইলটাকে নিয়ে আসছি। আমরা কেএমজেড করার জন্য কি করি, অটোক্যাড নেই, কিংবা অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার নেই, গ্লোবাল ম্যাপার নেই, কিংবা হলো এইগুলো আদার্স অনেক ইয়ে নেই, নিয়ে তারপরে কেএমজেড করি। খুব সিম্পলি এখান থেকে ক্লিক করে এক্সপোর্ট টু কেএমএল বা কেএমজেড করে দিলে এটা কেএমজেড হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। এটার জন্য থার্ড পার্টি কোনো সফটওয়্যার লাগে না, খুব ইজি টু ইউজ। ঠিক আছে, খেয়াল করতেছি যে আমার কিন্তু অ্যাকচুয়ালি যে লোকেশনে আছে সেই লোকেশনে কিন্তু চলে গেছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড ওই লোকেশনে চলে গেছে। আমি যদি এখানে কিন্তু একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হলো গুগল সবসময় হচ্ছে UTM WGS 84 ইউজ করে, UTM WGS 84 ডেটা ইউজ করে। এই জন্য আমাদের যদি কখনো গুগলের কোনো কাজ করতে হয় তাহলে সবসময় যেন ওটা UTM WGS 84 এই কাজ করা হয়। ঠিক আছে, এটা একটা ছোট্ট একটা টিপস আমি দিলাম। এটা কিন্তু যে শুধু যে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে করা যাবে তা না, এটা কিন্তু ইস্টিং নর্দিং দিয়েও করা যাবে, কিন্তু এই ইস্টিং নর্দিংটা UTM এ থাকতে হবে। যদি থাকে কখনো, আমরা অনেক সময় কেএমজেড বা কেএমএল করতে গিয়ে অনেক হ্যাজার্ড ফিল করি বা অনেক সময় অনেক প্রবলেম ফেস করি। এটা কিন্তু খুব ইজি টু ইউজ। ঠিক আছে, এটা কি শেখা গেছে, বোঝা গেছে সবার? আচ্ছা, আমরা যদি কোনো একটা ট্রান্সমিশন লাইনের ওইভাবে তৈরি করা ম্যাপে ওখানে গুগলে নিয়ে বসাই, তাও তো ওখানে বসে যাবে না? বুঝি নাই, কি বলেন? বুঝি না, আবার বলেন প্লিজ। আমাদের ট্রান্সমিশন লাইনের রুট যেটা আছে, হ্যাঁ, সেটার কোঅর্ডিনেট হ্যাঁ, জাস্ট আপনি আপনার যদি লঙ্গিটিউড ল্যাটিটিউড থাকে, আপনি লঙ্গিটিউড ল্যাটিটিউড কিংবা UTM এ যদি আপনার পয়েন্ট থাকে, আপনি জাস্ট পয়েন্ট যদি দিয়ে দেন, যেমন এখানে আমি যদি দেখাই, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমার কিছু পয়েন্ট আছে। ওকে, টিআরপি কিছু পয়েন্ট আছে আমার এই প্রজেক্ট, পার্টিকুলার এই প্রজেক্টে নর্দিং, ইস্টিং, ল্যাটিটিউড, লঙ্গিটিউড আছে। ওকে, তো আমি সবসময় বলছি যে স্ট্রিংটা আগে থাকবে বা ল্যাটিটিউডটা আগে থাকবে বা লঙ্গিটিউডটা পরে থাকবে। এইটাকে যদি আমি CSV করে নেই, কমা সেপারেট, কমা ডেলিমিটেড, CSVটা হয় কি, CSVটা সবাই খুব ইজিলি রেকগনাইজ করে তো, বা খুব ইজিলি রিড করতে পারে তো, এই জন্য আমরা এটাকে CSVতে করে নেওয়ার চেষ্টা করি। কিছু না, আমি যদি গুগলের যে মাই ম্যাপ আছে এখানে যদি আমি একটা আলাদা লেয়ার করি, করে এখানে যদি ইম্পোর্ট করি ফাইলটা,
এখানে কিন্তু সে সবার প্রথমে কি চাবে যে আমার ল্যাটিটিউড লঙ্গিটিউড এটা হচ্ছে নাম্বার, যদি আমি ফিনিশ করে দেই তাইলে হচ্ছে এখানে কিন্তু একটা জিনিস বলতেছে যে সে হচ্ছে আইডেন্টিফিকেশন করতে পারতেছে না, সে হচ্ছে আইডেন্টিফাই করতে পারতেছে না স্ট্রিং ওয়ার্ডিংটাকে। তো এই সেক্ষেত্রে ল্যাটিটিউড লঙ্গিটিউড থাকলে আমার জন্য সুবিধা। ইম্পোর্ট হয় নাই কোনো কারণে। আচ্ছা যাও, আমার বলার মূল উদ্দেশ্য দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে। আমার বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি যে এইখানে জাস্ট আপনার যদি কিছু ডাটা থাকে এবং সেই ডাটাটাকে যদি আপনি খুব সিম্পলি ইম্পোর্ট করতে চান গুগলে, আপনার চাইলে মাই ম্যাপ গুগলের মাই ম্যাপ অপশনটা এখানে ডিলিট করতে ইউজ করতে পারেন। ওকে, খুবই ইজি টু ইউজ। এটার জন্য আপনার আলাদা কোনো থার্ড পার্টি সফটওয়্যার লাগবে না, শুধু মনে রাখতে হবে ল্যাটিটিউড লঙ্গিটিউড হলে সবচেয়ে ভালো, ল্যাটিটিউড লঙ্গিটিউড হলে সবচেয়ে ভালো। না হলে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে আপনার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে পারবেন, বাট আই ডোন্ট নো আপনার এখানে এটা একটা ফরম্যাট আছে, তো ফরম্যাটটা আমার আপাতত জানা নাই, এই জন্য ইয়ে করতে পারতেছি না। আচ্ছা, খেয়াল করে দেখছেন হ্যাঁ এই যে প্রত্যেকটা চলে পয়েন্ট আসছে। কিন্তু এখানে চলে আসছে। আমি কিন্তু চাইলে ক্লিক করলে তার উপরে যে ইনফরমেশন সবই কিন্তু পাবো, ঠিক আছে? এবং আমি কিন্তু চাইলে এগুলোকে লাইন বানায় করতে পারি, অর্থাৎ আমি যদি এগুলোকে লাইন ড্র করে যদি এটাকে ইম্পোর্ট করি তাও করতে পারি। ভাই এটা ক্যাড ইম্পোর্ট সরি, ক্যাড ইম্পোর্ট করা যায় না? অটোক্যাড অটোক্যাড ফাইল এখানে ইম্পোর্ট করা যায় কিনা আমি কখনো ট্রাই করি নাই, বুঝছো? আমি জাস্ট এক্সেল থেকে, কারণ অটোক্যাড থেকে তো আমরা সিভিল 3D বা অটোক্যাড বা এমএক্স দিয়ে সরাসরি কাজ করি, তো ওখানে করতে পারে। হ্যাঁ, যে যার কারণে এখানে এটা করা হয় না। তো এটা হচ্ছে খুব সিম্পল, ইজি টু ইউজ। যদি কখনো কারো কেএমজেড বা গুগল ম্যাপের উপরে দেখাইতে হয় এটা খুব ইজিলি করতে পারে। ল্যাটিটিউড লঙ্গিটিউড থাকলে সবচেয়ে ভালো। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। তো এই জিনিসটা যে এটা কিন্তু আউট অফ কনটেক্সট, অর্থাৎ আমার ট্রেনিং এর বাইরে দেখালাম যাতে আপনারা খুব ইজিলি ইউজ করতে পারেন। আমার মনে হয় সবাই এটা ইউজ করে যদি ইউজ করা শুরু করেন এটা আপনাদের জন্য ভালো হবে আর কি। ঠিক আছে? কারো যদি কোনো কথা না থাকে বা কারো যদি কোনো কিছু না থাকে, আমি আজকের মতো ক্লোজ করে দিতে যাচ্ছি। আমি আজকে অথবা কালকে সবাইকে একটা এভালুয়েশন শিট পাঠিয়ে দেব, সেটা পূরণ করে সবাই আমাকে বা হচ্ছে সালাউদ্দিন স্যারকে পাঠিয়ে দেবেন। সেটার উপরে আমি এভালুয়েশন করে পাঠিয়ে দেবো। সরি, সবাই আপনাকে আমাকে পাঠাবেন, আমি এভালুয়েশন করে স্যারের কাছে পাঠিয়ে দেবো, ডকুমেন্টেশন থাকবে। স্যার হচ্ছে একটা ট্রেনিং রিভিউ একটা ফর্ম মনে হয় আপনাদেরকে দিছে বা দেবে, সেই ফর্মটা পূরণ করে আপনাদের ট্রেনিং সম্পর্কে আপনাদের যা যা মন্তব্য সেটা আপনারা আমাদেরকে জানাই দেবেন। স্যার একটু কনক্লুড করেন স্যার। হ্যাঁ হ্যাঁ না এই মানে থ্যাংক ইউ ফর ডেলিভারিং এ গুড লেকচার টু অল। মারাজুল অনেক কষ্ট করছে এবং সুন্দর করে সবকিছু প্রেজেন্ট করছে, এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার যারা আপনারা পার্টিসিপেট করছেন তারা তাদের ফিডব্যাকটা ঠিকমতো দিবেন। আর আমি সরি যে আমাদের ট্রেনিং এর একটা রেওয়াজ আছে, আমরা ট্রেনিং যখন করি তখন চা বিস্কুট খাই, তো এই সময় আপনাদের জন্য কোনো কিছু করা গেল না। আর যা হোক, তারপরে সবাই পার্টিসিপেট করছেন। যদি কোনো সমস্যা থাকে আর এটাকে যদি ফার্দার এই ট্রেনিংটাকে এক্সটেনশন করতে চান বা মনে করেন নতুন কোনো ট্রেনিং দরকার, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এখন আমি তো আসলে এই এইচআরডি সেকশন দেখছি, সুতরাং এটা। আর সবাইকে পার্টিসিপেট করার জন্য আবারও ধন্যবাদ।
দিয়ে স্যার এখানে স্যার আমি একটা 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 ইয়া বলতে পারি, সেটা হলো যেহেতু এখন আমাদের 1 তারিখ থেকে যদি অফিস বন্ধ হয়ে যায় কিংবা হলো যদি আমাদের হোম অফিস করতে হয় বা হাতে কাজ কম থাকে, আমরা চাইলে কিন্তু এরকম বিভিন্ন ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করতে পারি। না, এটা করলে ভালো, কারণ মানুষ আইডিয়ালি বসে থাকার থেকে কিছু অর্জন করলে, আসলে প্রজেক্টে কাজ করলে, কন্টিনিউয়াস কাজ করলে সবসময় আমরা কিছু না কিছু আর্ন করি, অর্জন করি। তো সেই স্যার হিসেবে এরকম স্যার যদি আরেকটা training জিনিস, আমি করা আমার যায় আমার তাহলে- কারেন্ট প্রজেক্টটা যেহেতু প্রায় শেষের দিকে, হ্যাঁ। শেষের দিকে, আমি হয়তো যদি এখান থেকে এ মাসে বা ঈদের আগে যদি যেতে পারি যাব, না হলে আমি ঈদের পরে যখন আমি যাব আমি হয়তো চেষ্টা করবো যে কারেন্ট প্রজেক্টের উপরে আমি হচ্ছে একটা ট্রেনিং দিতে পারি যে আমি কি শিখলাম এখান থেকে। আচ্ছা, সেটা সুবিধা হয় কি যে প্রজেক্টে কি কি সমস্যা হয়েছিল, সেটা কিভাবে সলভ করা হয়েছে, হ্যাঁ 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 এটাকে ওই যে কর্পোরেট এক্সপিরিয়েন্স বলে, এই কর্পোরেট এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলেও কিন্তু অনেক নলেজ হয়। আর যেমন ধর আমি বলি, আমরা যখন আস্তে আস্তে সবাই সিনিয়র হব, তখন কিন্তু এই জিনিসগুলো সব ধরনের নলেজ তাদের দরকার হয়। কারণ যখন ডিসকাস হয়, আপনি একজন সিনিয়র হিসেবে যখন টপ লেভেলে কোনো জায়গায় আলাপ আলোচনা করবেন, আপনার সাবজেক্টের বাইরেও কিন্তু আপনাকে কথা বলতে হবে। সুতরাং এই ধরনের ট্রেনিং, মানে শামসুর রহমান স্যার ছিলেন, আমরা অনেক সময় ওনার ওই সব লোকের পার্টিসিপেট দেখাতো, আমরা ওটা অনেক সময় অনেক সমালোচনা করেছি, কিন্তু দেখছি এই ধরনের ট্রেনিং অনেক উপকার হয়, কাজে লাগে। তো সুতরাং আম, আপনারা যদি খুব আগ্রহী হন, নিজেও ট্রেনিং দেওয়ার কোনো সাবজেক্ট চুজ করে তাহলে আমাকে জানাবেন, তাহলে আমরা সবাই উপকৃত হবো। আর এই বন্ধের ভিতরে এটা একটা ভালো কাজ দিবে, এটা সময়কে প্রপার ইউজ করা যাবে। হ্যাঁ, আমি ওটা বলতেছি, যেমন আমাদের কমন কিছু জিনিস যেমন হলো অটোক্যাডের ব্যবহারটা আমাদের সবারই জানা দরকার, অনেকে জানি অনেকে জানি না, বা হচ্ছে আরো একটু জানা দরকার। যার যতটুকু লাগে সে সেটুকু জানে। এক্সেল, অটোক্যাড এগুলো কিন্তু খুব ভাস্ট ভাস্ট একটা সফটওয়্যার। হ্যাঁ, এই দুটো সফটওয়্যার জানলে কিন্তু অনেক অনেক প্রবলেম সলভ হয়ে যায় আমার। আমি ওটা বলতেছি যে এগুলোর উপরে ছোটখাটো ট্রেনিং প্রোগ্রাম করলে আমরা যারা আগ্রহী, আমরা যারা আছি তারা এটা নিয়ে আলোচনা করব। আলোচনা বেসিক্যালি এই ট্রেনিং তো না, এগুলো হচ্ছে আলোচনা আর কি। তাই, রাইট। তো সবাইকে ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। যদিও এটা কিন্তু চাইলে আরো অনেক লেন্দি করা যেত, প্রত্যেকদিন 1 ঘন্টা করে যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। আপনারা নিজেরা একটু স্টাডি করবেন, নিজেরা একটু জানার চেষ্টা করবেন। এখন অনলাইনে অনেক অনেক কিন্তু ডকুমেন্টেশন পাওয়া যায়। আরেকটা এই অপরচুনিটি আমি আরেকটা কথা বলি, যারা পিএনস করে নাই তাদেরকে বলবো যে পিএনস করার জন্য তারা অ্যাপ্লাই করে দিক। আমাদের সেন্টার কিন্তু আইবি অ্যাক্রিডিটেড। এখানে আমরা যে ট্রেনিং গুলো করি, পিএনস মিনিমাম 5 দিন ইয়ে দেখাতে হয়, প্রত্যেকটা পিএনসধারীদের 5 দিনের ট্রেনিং দেখে ম্যান্ডেটরি। এটা না থাকলে তাদের পিএনস সার্টিফিকেট রহিত হয়ে যায়। তো এখন এটা যারা যারা আছে, যেমন আমার একটা গোলাম আহমদ সাহেব স্যার রিকোয়েস্ট করছে যে আপনি আপনারা আমার নামটাও রাখেন, কারণ আমার পিন যে এটাকে আমি ম্যান্ডে হিসেবে দেখাতে পারবো। তো এটা ইথিক্যাল হবে। নাম্বার অফ ট্রেনিং যদি বেশি থাকে, তো আমাদের আজিজ স্যার প্লাস সবাই আমরা যারা পিন আছি, পিএইচ আছি, তাদের সবাইকে ইথিক্যালি আমরা ঠিকভাবে দেখাতে পারতেছি যে আমরা 5 দিন কমপ্লিট করছি। আর যদি না হয় আমরা মিথ্যামিথ্যি লিখে দেই, সেন্টার যেহেতু আমাদের অ্যাক্রিডেট আছে, সেটা আসলে ওয়াইজ না, সেটা ঠিক না, সেটা আমরা চাই না। সুতরাং যারা পিএইচ করেন নাই তাদেরকে আমি বলবো যে পিএইচ করার জন্য অ্যাপ্লাই করে দিতে, এই বন্ধের ভিতরে কাজ করা, নিজের সিভিতে তো লিখেও সমৃদ্ধ করা, প্লাস পিএইচের জন্য যে নর্ম গুলো আছে, এখন নতুন সিস্টেম বইটই বেরোয়েছে, এটা দিকে চেষ্টা করা। আর এই ট্রেনিং যত যত বেশি করা যাবে তত সুবিধা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি আজকে। সামনে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আবার। স্যার ইনশাল্লাহ। তো আমি শেষ করার আগে ছোট্ট একটু কথা বলে নিই, সেটা হলো যে আমি জাস্ট আপনাদেরকে বেসিক কিছু জিনিস শেখানোর চেষ্টা করছি। আপনারা যদি এর বিষয়ে আরো ডিটেলস কিছু জানতে চান, আপনারা কিন্তু গুগলে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে আরো অনেক ডিটেলস, অনেকে অনেক ভালোভাবে এটাকে প্রেজেন্ট করছে বা অনেক ডিটেলস আলোচনা করছে, আপনারা চাইলে দেখতে পারেন, সেখান থেকে শিখতে পারেন। আর সফটওয়্যারের ব্যবহারটা এটা যতটা শিখবেন ততটাই আপনাদের জন্য ভালো। কারণ আমি বলি যে সবকিছু জানার দরকার নেই, কিন্তু আপনার যেটা প্রয়োজন, আমাদের যেটা প্রয়োজন সেটুকু শিখলেই হবে, এটাই। এই লাস্টের মেরাজুল যে জিনিসটা দেখালো, যেটা এটা আমার কিন্তু খুব জরুরি। আমার এক্সেল ফাইল আছে, একটা ট্রান্সমিশন লাইনের অ্যালাইনমেন্ট দেওয়া আছে, ওই ফাইলে কিন্তু ইস্টিং ওয়েস্টিং কোঅর্ডিনেট নর্দিং কোঅর্ডিনেট দেওয়া আছে। তা ওই এক্সেল শিটটা
আমি ইম্পোর্ট করে কিভাবে ওই লাইনটা কোথা থেকে গেছে বাইর করব, এটা কিন্তু আমার একটা প্রবলেম ছিল আগে। তো আমি এখন দেখি ট্রাই করে আশা করি এটা আমার খুব কাজ দেবে আর কি। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমরা এখানেই শেষ করি। আমরা আর আমি আজকের ভিতরে আপনাদেরকে প্রেজেন্টেশন আর এভালুয়েশন শিটটা পাঠিয়ে দেবো, কোশ্চেন লিস্টটা পাঠিয়ে দেবো, আপনারা করে দিন। আর হচ্ছে আমাদের যে এভালুয়েশনটা লাগে স্যারের ফরম্যাট আছে, স্যারের কাছে নিয়ে আপনারা এভালুয়েশন প্রজেক্ট মানে ট্রেনিং এভালুয়েশনটা দিলে আমাদের ডকুমেন্ট অফিসিয়াল ডকুমেন্টেশনের জন্য ভালো হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা জিনিস আমি পার্সোনালি বলে নিই, কারো যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, কখনো যদি মনে হয় যে না কোনো বিষয়ে প্রশ্ন আছে, এনি টাইম আমার সাথে যোগাযোগ করলেই হবে। এটা যে এই ট্রেনিং সেশনে হবে এমন কোনো কথা নেই। আমরাই তো নাকি, যে কোনো সময় আমাকে কল দিলে বা একটা মেসেজ দিলে আমি এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। মিরাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এই ট্রেনিং দিলেন। তো আমার ইমেল অ্যাড্রেসটা আমি গতকালকে দিয়েছিলাম, গতকালকের এটা আমার এখানে আসে। আমি গতকালকে একটা পাঠাই নাই এখনো কাউকে। প্রথম দিনেরটা সবাই আচ্ছা, পাইছেন তো? আচ্ছা। প্রথম দিনের প্রেজেন্টেশনটা সবাই পাইছেন তো? জি, পেয়েছি। তাহলে প্রথম দিনের প্রেজেন্টেশনটা যে মেইলে দেওয়া হয়েছে ওই মেইলে আমি বাকি সবগুলোই দিয়ে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঘুমের ঘরে আমার কথা শোনার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।